আপনি আমাকে বলছেন না কেন? তোমার নিজের স্বামীর উপর ভরসা নেই? তারপর একটু থেমে বলল, তুমি তোমার অতীতের ব্যাপারে সব কিছু জানতে চাও, তাই না? হঠাৎ জিসানের এমন কথায় থমকে গেল ক্যামেলিয়া। হ্যাঁ, জানতে চাই, কিন্তু আপনি বা আমাদের পরিবারের কেউই তো আমাকে এই বিষয়ে কিছু বলতে চায় না। তোমার বাবার কাছ থেকে তার নিজের মুখের সবটা শুনে নিও। ক্যামেলিয়া স্থির চোখে জিসানের দিকে তাকিয়ে রইল। অপরদিকে জিসান ভাবলেশহীন, যেন এমন একটা দিনের প্রতীক্ষাতেই ছিল সে। নিজের মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে বাবার বাসার সোফায় বসে আছে ক্যামেলিয়া। গত 3 বছর ধরে তার অজ্ঞাত সারে তার ট্রিটমেন্ট চলছে, অথচ সেই কিছু জানে না। তাকে দেওয়া রেগুলার মেডিসিনের ব্যাপারে বাবা মাকে কিছু জিজ্ঞেস করলে তারা কখনো এই ব্যাপারে কোনো সঠিক উত্তর দিত না। অস্পষ্ট প্রতিচ্ছবিগুলো তার মস্তিষ্কে ভেসে উঠতেই সে প্রায় মুহূর্তেই অজ্ঞান হয়ে যেত। তখন ডাক্তার এসে তার ট্রিটমেন্ট করে ইঞ্জেকশন পুশ করে কতগুলো মেডিসিন দিয়ে যেত, কিন্তু অস্পষ্ট প্রতিচ্ছবিগুলো তার কখনোই পুরোপুরিভাবে মনে পড়তো না। কিরে আপু, কখন এলি? হঠাৎ সাফওয়ানের কণ্ঠ শুনে তার দিকে চকিতে ফিরে তাকালো ক্যামেলিয়া। ভাইয়ের বিষণ্ণ ও মলিন চেহারাটা দেখে ক্যামেলিয়ার বুকটা ধরাস করে উঠল। ক্যামেলিয়া উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তোর এই অবস্থা কেন সাফি? সাফওয়ান ম্লান হেসে বলল, তেমন কিছু না আপু, তোর কি খবর সেটা বল। হানিমুন থেকে তো চলে এলি, তা আমার জন্য কি নিয়ে এসেছিস? ক্যামেলিয়া মুচকি হেসে ভাইয়ের গালে হাত রেখে বলল, অনেক বড় সারপ্রাইজ নিয়ে এসেছি। কি সারপ্রাইজ বল না আপু। আগে আব্বু আম্মু আসুক, তাদের সামনেই সারপ্রাইজের কথাটা বলবো। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন নাজমুল হক ও রেহানা পারভিন। মেয়েকে দেখে মুহূর্তেই তারা খুশি হয়ে উঠলেন। নাজমুল হক এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আদর ভরা কণ্ঠে বললেন, কেমন আছিস রে মা? আমি ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? রেহানা পারভিন জবাব দিলেন, আমরা ভালো আছি। তা জিসান আসেনি তোর সাথে? ক্যামেলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনার কিছু কাজ পড়ে গেছে, উনি পরে আসবেন। আমার তোমাদের সাথে কিছু কথা ছিল। নাজমুল হক বললেন, তার আগে চল ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে নিবি, পরে রেস্ট নিয়ে যত ইচ্ছা আমাদের সাথে কথা বলিস। ক্যামেলিয়া অনেকটা জেদ দেখিয়ে বলল, না আব্বু, আমার এক্ষুনি তোমাদের সাথে কিছু কথা বলতে হবে। নাজমুল হক ও রেহানা পারভিন কিছুক্ষণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। আচ্ছা, কি বলবি বল। ক্যামেলিয়া হাতের ফাইলগুলো তার বাবা মায়ের দিকে এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার অসুস্থতার ব্যাপারে আমাকে তোমরা কেন কিছু জানাওনি? কেন আমার কাছে সবটা লুকিয়ে গিয়েছো? নাজমুল হক বললেন, সবটা তোর ভালোর জন্যই করেছিলাম মা। তুই এমনিতেই তোর অসুস্থতা নিয়ে খুব কষ্টে থাকতিস। এই মুহূর্তে তোকে এসব কথা বলে আর কষ্টে ফেলতে চাই না রে মা। আমার স্মৃতি কিভাবে হারিয়েছিল বাবা? ক্যামেলিয়ার এই কথাই নাজমুল হক আর রেহানা পারভিন দুজনেই ভীষণ চমকে উঠলেন। ক্যামেলিয়া স্পষ্ট সেটা লক্ষ্য করল। কি হলো, কথা বলছো না কেন তোমরা? রেহানা পারভিন বললেন, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আর তুই বা হঠাৎ করে এসব ব্যাপারে নিয়ে কেন কথা বলছিস? কথা ঘুরিও না আম্মু, আমার প্রশ্নের জবাব দাও। বিয়াদবি করিস না লিয়া। ওকে বলতে দাও রেহানা। আজ আমরা কোনো কিছুই বলে ওকে আটকে রাখতে পারবো না। একদিন না একদিন সত্যটা ওর সামনে আসতোই। আজ যখন ও সবটা সম্পর্কে জানতে চাচ্ছে, তখন আমাদের আর লুকিয়ে লাভ নেই। চশমা খুলে সোফায় বসে বিষণ্ণ কণ্ঠে কথাটা বললেন নাজমুল হক। তারপর ক্যামেলিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাকলেন, এদিকে আয় মা, তোকে তোর অতীতের ব্যাপারে সবটা খুলে বলছি আমি। আর কিছু লুকাবো না তোর কাছ থেকে। ক্যামেলিয়া বাধ্য মেয়ের মতো বাবার কাছে গিয়ে বসল। তার পাশাপাশি রেহানা পারভিন এবং সাফওয়ানও বসল। অতীত। ক্যামেলিয়া তখন সদ্য ইন্টার ফার্স্ট ইয়ারে পা দিয়েছে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান, নতুন বন্ধু বান্ধব, নতুন পরিবেশ, সবকিছু মিলিয়ে ভীষণ খুশি আর এক্সাইটেড ছিল ক্যামেলিয়া। তার উপর তার জীবনে বয়ে চলেছে জিসান নামক রঙিন প্রেমের হাওয়া, যেটা তার কিশোরী বয়সের আবেগকে আরও কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন জিসানের সাথে নিয়মিত দেখা করা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা আর মেসেজিং করা, এগুলো যেন তার নিত্যদিনের অবিচ্ছেদ্য রুটিনে পরিণত হয়েছে। জিসানও সময় পেলেই প্রেয়সীকে হঠাৎ দেখা দিয়ে বিভিন্ন গিফট দিয়ে চমকে দেয়। তবে জিসান যেমন নিজের দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে, তেমনি
ক্যামেলিয়াকেও তার দায়িত্ব সম্পর্কে সিরিয়াস হওয়ার কথা বলেছে। তাই দুজন মিলে রিলেশনশিপ মেনটেন করার পাশাপাশি নিজেদের প্রাত্যহিক দায়িত্বগুলোও যথাযথভাবে পালন করে যাচ্ছে। আজ বেশ দেরি করে বাসায় ফিরেছে ক্যামেলিয়া। জিসানের জন্মদিন ছিল, তাই নিজ হাতে কেক বানিয়ে তাকে খাইয়ে দিয়ে এসেছে। সেই সাথে নিজের হাত খরচের টাকা জমিয়ে জিসানের প্রিয় ব্র্যান্ডের একটি রিস্টওয়াচ উপহার দিয়েছে। এই জন্য তার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সচরাচর এত দেরি করে না ক্যামেলিয়া। সাদা কলেজ ড্রেস পরিহিত অবস্থায় হাতে ব্যাগ নিয়ে ভয়ে ভয়ে পা টিপে টিপে ড্রয়িং রুমে প্রবেশ করলো ক্যামেলিয়া। ভেবেছিল বাবা মাকে কোনোভাবে যাতা বলে ম্যানেজ করে নেবে, কিন্তু সোফায় বসা বাবা মায়ের গম্ভীর মুখভঙ্গি এবং তাদের পাশে কুটিল চেহারা নিয়ে বসে থাকা মুশফিককে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে উঠল ক্যামেলিয়ার। দাঁড়াও ক্যামেলিয়া, এদিকে একবার এসো। চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে নিতেই বাবার গুরুগম্ভীর ডাকে থমকে দাঁড়ায় ক্যামেলিয়া। দুই হাতে ব্যাগ ও ড্রেস খামচে ধরে ধীর পায়ে বাবার সামনে নত মুখে উপস্থিত হয় সে। নাজমুল হক কিয়ৎক্ষণ মেয়েকে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে রাশভারী কণ্ঠে বলে উঠলেন, কোথায় গিয়েছিলে তুমি? বাসায় ফিরতে এত দেরি হলো কেন? আসলে আব্বু। মুশফিক ক্যামেলিয়ার মুখের কথা কেড়ে নিয়ে খোঁচা মেরে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, আসলে আঙ্কেল, ক্যামেলিয়া ওর বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিল, তাই এত দেরি হয়ে গিয়েছে ওর। মুশফিকের কথায় চমকে উঠে তার দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে তাকালো ক্যামেলিয়া। বাবা মায়ের সামনে লজ্জায় অপমানে তার মাথা আরও নত হয়ে গেল। ক্যামেলিয়া ঝাঁঝালো কণ্ঠে মুশফিককে বলে উঠল, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আপনাকে এর মধ্যে নাক গলাতে কে বলেছে? বাহিরের মানুষ, তাই চুপচাপ থাকবেন। আর আপনি আমাদের বাসায় কি করছেন? বেরিয়ে যান এখান থেকে। একদম চুপ করো ক্যামেলিয়া। বাবার ধমকে থরথর করে কেঁপে উঠল ক্যামেলিয়া। দু হাতে ব্যাগ খামচে ধরে গলার কাছে চিবুক ঠেকিয়ে মাথা নত করে রইল সে। নাজমুল হক মেয়ের দিকে তাকিয়ে ক্রোধান্বিত স্বরে বলতে লাগলেন, ছি ছি ছি, আমি ভাবতে পারিনি আমার মেয়ের এতটা অধপতন হবে। আমি তোমাকে কলেজে পাঠাচ্ছি লেখাপড়া করার জন্য, আর তুমি কিনা অন্য একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছ। এসব করতে তোমাকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছি, এত আদর ভালোবাসা দিয়ে বড় করছি, আমাদের মান সম্মান কিছু রাখলে না তুমি। ক্যামেলিয়া নিঃশব্দে চোখে পানি ফেলতে লাগলো। জীবনে এই প্রথম তার বাবা তাকে ধমকে এভাবে তার সাথে কথা বললেন। অভিমানে অপমানে লজ্জায় কিছুতেই বাবা মায়ের সামনে চোখ তুলে তাকাতে পারল না সে। রেহানা পারভিন বলতে শুরু করলেন, আবার এই ছেলে নাকি মুশফিককে ধরে থ্রেট দিয়েছিল। তোমাদের সম্পর্কের কথা আমাদের কাছে বললে নাকি ওর ক্ষতি করে দেবে। এত বড় সাহস! তুমি বা এত সাহস পেলে কি করে? তুমি জানো না মুশফিকের সাথে ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক করে রেখেছি আমরা। ক্যামেলিয়া এবার চোখ তুলে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি মুশফিকের মতো চরিত্রহীন একটা ছেলেকে কিছুতেই বিয়ে করব না মা। আর তাছাড়া আমার বিয়ের ব্যাপারে তোমরা আমার মতামত না নিয়ে কি করে আগে থেকেই বিয়ে ঠিক করে রাখতে পারো? আমার মতামতের কি কোনো মূল্য নেই? নাজমুল হক এবার উঠে দাঁড়িয়ে ক্যামেলিয়ার গালে থাপ্পড় মারলেন। ক্যামেলিয়া অবাক চোখে বাবার দিকে তাকিয়ে রইল, যেন বাবা তাকে আঘাত করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। নাজমুল হক দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলতে লাগলেন, অনেক আশকারা আর স্বাধীনতা দিয়ে ফেলেছি তোমাকে, যার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ। এভাবে বাবা মায়ের মুখের উপর বেয়াদবি করতে শিখিয়েছি তোমাকে। ক্যামেলিয়া হিচকি টেনে টেনে কাঁদতে লাগলো। তার এই মুহূর্তে জিসানের কথা ভীষণভাবে মনে পড়ছে। তাকে হারিয়ে ফেলার একটা অজানা তীব্র ভয় মনে মনে জেঁকে বসেছে। মুশফিক নাজমুল হকের কাছে এসে তার হাত টেনে ধরে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বলল, হ্যাঁ আঙ্কেল, এত উত্তেজিত হবেন না তো। ক্যামেলিয়া ছোট মানুষ, ও এসবের কি বুঝে? আসল কালপ্রিট তো ওই ছেলে। আমাদের সহজ সরল ক্যামেলিয়াকে প্রেমের ফাঁদে ফেলে ওর সর্বনাশ করতে চেয়েছিল। ক্যামেলিয়া আবার ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, একদম জিসান সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবি না শয়তান। ও তোর মতো দুশ্চরিত্র লম্পট নয়। ক্যামেলিয়া। আবারও ধমকে উঠলেন নাজমুল হক। তারপর রেহানা পারভিনের উদ্দেশ্যে বললেন, তোমার মেয়েকে সামলাও রেহানা। এখন ভালোই ভালোই বলছি, কিন্তু ভালো কোথায় কাজ না হলে আমাকে বাধ্য হয়ে কঠোর হতে হবে। আপাতত ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, কলেজে যাওয়ার দরকার নেই। ফোন কিংবা বান্ধবী কাউকে এই বাড়িতে ওর কাছে এলাও নয়, যতদিন না পর্যন্ত এই প্রেমের ভূত ওর মাথা থেকে না নামবে, ততদিন পর্যন্ত ওর সমস্ত স্বাধীনতা বন্ধ। তারপর ক্যামেলিয়ার দিকে তাকিয়ে বললেন, আর আমি একবার যখন আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি
যে ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তার মানে ওর সাথেই তোমার মেয়ের বিয়ে হবে। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। নাজমুল হক চলে যেতেই ক্যামেলিয়া স্থান কান বলে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। এই মুহূর্তে কষ্টে তার ভেতরটা ফেটে যাচ্ছে। তার কষ্টের বার্তা কি জিসানের কাছে কখনো পৌঁছাবে না? পিক আপ দ্য ফোন ক্যামিলি, আই উইল গ্রো ক্রেজি, ড্যাম ইট। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে কথাগুলো বলে ফোনটা এক আছাড়ে ভেজেতে ফেলে টুকরা টুকরা করে ফেলল জিসান। গত 3 দিন যাবৎ ক্যামেলিয়ার নাম্বার বন্ধ বলছে। উস্কো এলোমেলো চুল, রক্তিম বর্ণ ধারণ করার চক্ষুদ্বয়, চোখের উপর নিচের ডার্ক সার্কেল, ফুলে ফেপে থাকা শরীরে শিরা উপশিরা, লালচে বর্ণ ধারণ করা চোখ মুখ, সেই সাথে ভারী ভারী নিঃশ্বাস প্রশ্বাস। সবকিছু জিসানকে যেন উন্মাদে পরিণত করে তুলেছে। 3 দিন যাবৎ ক্যামেলিয়ার কোনো খোঁজ খবর না পেয়ে, তার দেখা না পেয়ে এবং কণ্ঠস্বর শুনতে না পেরে সে পাগল প্রায় হয়ে গিয়েছে। খাওয়া নাওয়া, পরিবার, পড়াশোনা সব উচ্ছন্নে চলে গেছে তার। ক্যামেলিয়ার বান্ধবীদের থেকে শুরু করে সব উপায়ে সে ক্যামেলিয়ার খোঁজ পাওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। 2 হাতে মাথা চেপে ধরে রকিং চেয়ারে বসে পড়ল জিসান। তাতেও স্থির না হতে পেরে দেয়ালে পরপর কয়েকটা ঘুষি মারল। হাত কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় না পেরে জিসান প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তার রুমের দরজা বন্ধ থাকায় আফরান হোসাইন কিংবা জেসমিন হোসাইন কেউ রুমে প্রবেশ করতে পারলেন না। তারা বাহির থেকে জিসানকে অনেক চিৎকার চেঁচামেচি করে ডেকেছেন, কিন্তু জিসানের কোনো পাত্তা নেই। একসময় জিসান কঠিন একটা সিদ্ধান্ত নিল। এখন এই মুহূর্তে রাত প্রায় 12টার সময় সে ক্যামেলিয়ার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। জিসান কোনো মতে নিজেকে একটু গোছালো করে শার্ট গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। কোথায় যাচ্ছ জিসান? ড্রয়িং রুম দিয়ে বাইরে যাওয়ার পথে হঠাৎ আফরান হোসাইনের কণ্ঠস্বর শুনে থমকে গেল জিসান। সাথে জেসমিন হোসাইনও দাঁড়িয়ে রয়েছেন। জিসানের এই অবস্থা দেখে তারা দুজনেই প্রচণ্ড ব্যথিত হলেন। জেসমিন হোসাইন এগিয়ে এসে জিসানকে বুকে জড়িয়ে নিয়ে ভেজা কণ্ঠে বললেন, বাবারে, এ কি হাল করেছিস তুই নিজের? 3 দিন যাবৎ তোর কি এমন হয়েছে যে তুই নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? আফরান হোসাইন এগিয়ে এসে জিসানের দিকে স্থির দৃষ্টি রেখে বলতে লাগলেন, ক্যামেরিয়া নামক একটা মেয়ের জন্য তোমার ছেলের আজ এই অবস্থা। 3 দিন ধরে মেয়েটার কোনো খোঁজ পাচ্ছে না সেজন্য নিজের এরকম দেবদাসের মতো অবস্থা করেছে। তুমি ওর ব্যাপারে এত কিছু জানলে কি করে? ইন্টারমিডিয়েট থেকেই তোমার ছেলেকে চোখে চোখে রাখার জন্য ওর পিছনে আমি কতগুলো বডিগার্ড ঠিক করে রেখেছিলাম ওর সিকিউরিটির জন্য। ও কি করে না করে সেসব সম্পর্কে জানার জন্য। ওর যে একটা মেয়ের সাথে রিলেশন আছে সেটা আমি অনেক আগে জানতে পেরেছিলাম, কিন্তু আমার নিজের ছেলের উপর বিশ্বাস ছিল বলে তাকে এ সম্পর্কে কখনো কিছু জিজ্ঞেস করিনি। ভাবছিলাম সে যখন নিজে থেকে আমাকে এই ব্যাপারে বলবে তখনই অভিভাবক হিসাবে আমি আমার সিদ্ধান্ত জানাবো। তারপর জিসানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তাই এত রাতে কোথায় যাচ্ছিলে জানতে পারি? জিসান গম্ভীর স্বরে সরাসরি উত্তর দিল, ক্যামিলিয়াদের বাসায়। আফরান হোসাইন ও জেসমিন হোসাইন দুজনেই অবাক হলেন। এত রাতে কেন যাবি বাবা? জিসান উদ্ভ্রান্তের মতো অসহায় ভঙ্গিতে বলল, আমি যে আর পারছি না আম্মু। এই 3 দিন যাবৎ আমি প্রায় অর্ধেক পাগল হয়ে গেছি। ওকে দেখতে না পেয়ে আমার কেমন দমবন্ধ লাগছে। আজকে রাতে যদি ওর দেখা না পাই তাহলে নির্ঘাত আমার মৃত্যু ঘটবে। জিসানের বাবা মা দুজনেই ভয়ে চমকে উঠলেন। ছেলের পাগলামো যে এই পর্যন্ত গড়িয়ে যাবে সেটা তারা কখনো ভাবতেও পারেননি। বেশ কিছুক্ষণ নীরবতার পর আফরান হোসেন গম্ভীর কণ্ঠে বললেন, তুমি একা যাবে কেন? আমরাও তোমার সাথে যাচ্ছি। রাত তখন 1টা বাজে, অথচ নাজমুল হকের বাড়ির ড্রয়িং রুম এখনো আলোক সজ্জায় সুসজ্জিত। ড্রয়িং রুমে বসে আছেন আফরান হোসাইন, জেসমিন হোসাইন, জিসান, নাজমুল হক, রেহানা পারভিন ও সাফওয়ান। পিনপতন নীরবতা বিরাজ করছে সমগ্র ড্রয়িং রুম জুড়ে। জিসানের রক্তিম চক্ষুদ্বয় বারবার উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াচ্ছে তার প্রণয়িনীকে। অপরদিকে ক্যামেলিয়া দোতলার করিডোরের রেলিংয়ের আড়াল থেকে সবাইকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বিশেষ করে জিসানকে মন ভরে দেখে 2 চোখের পানি ফেলে নিজের চোখের তৃষ্ণা মেটাচ্ছে। নাদুস নুদুস ফোলা ফোলা চেহারার প্রাণবন্ত মেয়েটার সুন্দর চেহারা ও শরীরের অবস্থা ভগ্নপ্রায়। উস্কো খুস্কো এলোমেলো চুল, লাল হয়ে যাওয়া 2 চোখের ডার্ক সার্কেল, চেহারায় ম্লান হয়ে যাওয়া উজ্জ্বলতা, 3 দিনে শুকে যাওয়া শরীর, এসব কিছু আয়নায় দেখে নিজেই নিজেকে চিনতে পারছে না ক্যামেলিয়া। এত রাতে এখানে কি উদ্দেশ্য
এসেছেন জানতে পারি? নাজমুল হকের গম্ভীর ও রাশভারী কণ্ঠের আওয়াজে গলা পরিষ্কার করে নিলেন আফরান হোসাইন। একটু আগে দুই পরিবারের মধ্যে পরিচয় আদান প্রদান হয়ে গেছে। দেখুন নাজমুল সাহেব, এত রাতে আপনার বাড়িতে আসাটা আমাদের উচিত হয়েছে, সেটা আমি জানি। এটা ভদ্রতার পরিচয় নয়, সেটার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু জরুরি প্রয়োজন ছিল বলেই এত রাতে এত দূর থেকে আমাদের আপনাদের কাছে আসতে হচ্ছে। নাজমুল হক প্রকুচকে আফরান হোসাইনের দিকে তাকিয়ে রইলেন। আফরান হোসাইন বলতে লাগলেন, আমাদের একমাত্র আদরের ছেলে আদিল হোসেন জিসান, ওর কোনো আদরেই আমরা কখনো অপূর্ণ রাখিনি। মুখ ফুটে বলার আগেই সব কিছু এনে দিছি। আজ যখন আমার ছেলেটা আপনার মেয়েকে প্রচণ্ডভাবে ভালোবাসে ফেলেছে, তখন তার ভালোবাসাকে না পেয়ে আমার ছেলের কষ্টের অবস্থা আমি মেনে নিতে পারছি না। আমার জানার মতে আপনার মেয়েও আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। জানি একজন সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার মেয়েকে সঠিক পথে রাখতে চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দুজনের ভালোর কথা চিন্তা করে আমাদের উচিত নয় ওদের দুজনকে আলাদা করে দেওয়া। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমি আমার মেয়ের পড়াশোনা থামিয়ে দিয়ে ওকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দেই? না, আমি সেটা একদমই বলতে চাচ্ছি না। তবে আমি যতদূর জানতে পেরেছি আপনি আপনার মেয়ের অমতে তার বিয়ে অন্য একটা ছেলের সাথে ঠিক করে রেখেছেন। সেই ছেলের চরিত্র ভালো না। আপনি আবার আপনার মেয়ের সম্পর্কে কথা জানার পর থেকে ওকে ঘরবন্দি করে রেখেছেন, এটাও তো ঠিক নয়। তারপর একটু থেমে বললেন, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাচ্ছি নাজমুল সাহেব। আপনার মেয়ে আর আমার ছেলে দুজনেই যেহেতু এখনো পড়াশোনা করছে, তাই এখনই তাদের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনার মেয়ে যখন এসএসসি পরীক্ষা শেষ করবে আর আমার ছেলে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, তখন তাদের মধ্যে আকদ করিয়ে দেওয়া হবে। ক্যামেরিয়ার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আর আমার ছেলের প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওকে শ্বশুর বাড়িতে তুলে দিতে হবে না। যখন দুজনে যোগ্য হয়ে উঠবে তখন ধুমধাম আয়োজন করে ওদের বিয়ে পড়িয়ে দিলেই হবে। এর আগে ওদের মাঝে আগের মতো যোগাযোগ বন্ধ থাকবে। সাধারণ কথাবার্তা আর মাঝে মধ্যে দেখা করা ছাড়া ওদের মাঝে আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না। আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন নাজমুল সাহেব, এতে ওদের দুজনেরই মঙ্গল। হারাম সম্পর্ক থেকে একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে দিতে পারলেই ওদের জন্য ভালো। আর আপনি যদি জোর করে ক্যামেরিয়ালকে অন্যত্র সেই দরিদ্র ছেলের হাতে তুলে দিতে চান, তাহলে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, সেই সাথে আমার ছেলেকেও কষ্ট পেতে হবে। এক নাগারে কথাগুলো বলে থামলেন আফরান হোসাইন। নাজমুল হক অনেকক্ষণ মাথা নিচু করে চিন্তা ভাবনা করে রেহানা পারভিনের দিকে তাকালেন। দুজনে চোখে চোখে কি যেন কথা বললেন। আফরান হোসাইন জেসমিন হোসাইনের দিকে তাকালে তিনি তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলেন। অনেকক্ষণ নীরবতার পর নাজমুল হক শান্ত স্বরে বলে উঠলেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে সম্মত। এ কি হাল হয়েছে তোমার ক্যামেলি? নিজের প্রতি এতটা অবিচার কিভাবে করতে পারলে তুমি? একবার নিজের চেহারা শরীরের দিকে খেয়াল করেছো? তুমি ভাবতেও পারছো না তোমাকে এই অবস্থায় দেখে আমার ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে। ক্যামেলিয়াকে নিজের দুই বাহুতে জড়িয়ে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলল জিসান। তার দু চোখ থেকে নীরবে অনর্গল অশ্রু বেরোচ্ছে। অন্যদিকে অনেকদিন পর ক্যামেলিয়া জিসানের বুকে উষ্ণতার পরশ পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। আজ প্রায় 4 দিন পরে কলেজে আসতে পেরেছে সে। 4টা দিন পরে জিসানের সাথে তার সামনাসামনি দেখা হয়েছে, কথা হয়েছে। এই যেন তীব্র খাড়ার পর মরুভূমির বুকে এক পশলা শীতল বৃষ্টি। ক্যামেলিয়া হিচকি টেনে কাঁদতে কাঁদতে বলল, তোমার নিজের শরীরের এই অবস্থা কেন জিসান? কতটা শুকিয়ে গেছো তুমি। চেহারার একই বেহাল দশা হয়েছে তোমার। নিজের প্রতি তুমি একটুও যত্ন নাওনি। তোমার এই অবস্থা দেখে আমার আরো ভীষণ কষ্ট হচ্ছে। দুজন দুজনের প্রতি কতই না কেয়ার নিচ্ছে, অথচ কেউ নিজের ব্যাপারে একটা কথাও বলছে না। সত্যিকারের প্রেমে পড়লে বুঝি অবস্থা এমনই হয়। জিসান ক্যামেলিয়াকে সামনে টেনে এনে তার চোখের অশ্রু সযত্নে মুছিয়ে দিয়ে বলল,
এখন আর কোনো ভয় নেই ক্যামিলি, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। গতকাল রাতে শোনোনি আমাদের বাবা মায়েরা মিলে কি সিদ্ধান্ত নিল? তবু আমার ভয় করছে জিসান। তোমাকে পুরোপুরিভাবে আমার করে না পেলে আমি কিছুতেই স্বস্তি পাবো না। দূর পাগলি, ভয় কিসের? এই তো আমি তোমার কাছে আছি, খুব কাছে, আর আজীবন এভাবেই তোমার কাছাকাছি থাকবো। আমরা আর আগের মতো দেখা করতে পারবো না, তাই না? এইটাই তো শর্ত দিল আমাদের। তবে চিন্তা করো না, আমি সময় পেলেই তোমার সাথে দেখা করব, ফোনে কথা বলবো। আর 2টা বছর পরেই আমাদের আকদ হয়ে যাবে। তখন আমরা একটা হালাল সম্পর্কে বাধা পড়ব। তখন আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। ক্যামেলিয়া জিসানকে শক্ত করে জড়িয়ে ধরল। জিসানও পরম আবেশে ক্যামেলিয়াকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে রাখল। 2 বছর পর রক্ত মাখা লাল বেনারসি শাড়ি পরিহিত অবস্থায় স্ট্রেচারে করে ক্যামেলিয়াকে দ্রুত ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। তার রক্ত মাখা অচেতন ফ্যাকাশে মুখটা এই মুহূর্তে ভীষণ অসহায় দেখাচ্ছে। ডান হাতটা নেতিয়ে পড়ে আছে স্ট্রেচারের বাহিরে। নাজমুল হক, রেহানা পারভিন ও সাফওয়ান কান্না করতে করতে ওয়ার্ড বয়দের সাথে স্ট্রেচার ধরে ধরে দৌড়ে আসছে। মুশফিক এবং তার বাবা মাও ধীর পায়ে এগিয়ে আসছে। তাদের চোখ মুখ থমথমেও গুরু গম্ভীর। ক্যামেলিয়াকে ওটিতে নিয়ে যাওয়ার পর ওটির লালবাতি জ্বলে উঠল। সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করতে লাগলেন নাজমুল হক ও রেহানা পারভিন। আজ তাদের ভুলের মাসুল দিচ্ছে তাদের আদরের মেয়েটা। যুবক সাফওয়ানও আজ বোনের এমন শোচনীয় অবস্থা দেখে হাউমাউ করে কাঁদছে। বোনের জন্য কিছু করতে পারেনি, এই অনুশোচনা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। কিন্তু সেও বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল। ক্যামেলিয়ার সাথে ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কেই সে জানতো না। সবটা জানার পরে বাবা মায়ের সাথে প্রচণ্ড রাগারাগি করেছে সে। রেহানা পারভিন কাঁদতে কাঁদতে নাজমুল হকের উদ্দেশ্যে বললেন, কেন এমন একটা সিদ্ধান্ত নিতে গেলে তুমি? তোমার জেদ আর ওয়াদা ভঙ্গের জন্য আজকে আমার মেয়েটাই এই অবস্থা। আর আমি কেন যে তোমার কথায় সায় দিতে গিয়েছিলাম, এর জন্য আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আজকে আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি করব? বলে মুখে আঁচল গুজে হাউমাউ করে কাঁদতে লাগলেন রেহানা পারভিন। নাজমুল হক নিঃশব্দে চোখের পানি ফেলছেন। নিজের করা অন্যায়ের জন্য প্রচণ্ড অনুশোচনায় ভুগছেন তিনি। আফরান হোসাইনকে জিসান ক্যামেলিয়ার আকত বিয়ের ব্যাপারে সম্মতি জানালেও নিজের বাল্য বন্ধুকে দেওয়া কথা তিনি ফেলতে পারছিলেন না। সেই সাথে মুশফিক নানাভাবে তাকে ম্যানিপুলেট করে যাচ্ছিল। নিজেকে সাধু বানানো আর জিসানকে অসৎ প্রমাণের কোনো সুযোগই সে ছাড়েনি। অবশেষে তার ধোঁকাবাজিতে পড়ে নাজমুল হক আফরান হোসাইনকে দেওয়া কথা ভঙ্গ করে তাদের অজান্তে ক্যামেলিয়ার বিয়ে হঠাৎ করে মুশফিকের সাথে করানোর সিদ্ধান্ত নেন। ক্যামেলিয়া এই বিষয়টা জানার পরে প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে যায়। অনেক কানাকাটি করার পরেও তার বাবা মায়ের মন গলেনি। মেয়েকে রাতের মধ্যেই তারা জোর করে মুশফিকের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, যার দরুন ক্যামেলিয়া নিজের এক বান্ধবীর সহায়তায় বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্ভ্রান্ত ক্যামেলিয়া এতটুকুও মাথায় আসেনি যে জিসানকে ফোন করে এই ব্যাপারে কিছু বলবে। উত্তেজনার বশে এটা তার মাথাতেই ছিল না। ব্যস্ত রাস্তায় পাগলের মতো দৌড়ে জিসানের কাছে যেতে নিতেই একটা ট্রাকের সাথে অত্যন্ত ভয়ানকভাবে তার অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার লোকজন তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে এবং পুলিশে খবর দিয়ে তার ফ্যামিলিকে জানানোর ফলে মৃতপ্রায় অবস্থাতেও শরীরের প্রাণ ধরে থাকে ক্যামেলিয়ার। তবে কতক্ষণ প্রাণ থাকবে না থাকবে সেটা নিশ্চয়তা ডাক্তাররা দিতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি না জিসান, আমি মুশফিককে ভালোবাসি। আমি এতদিন ভালোবাসার নামে তোমার সাথে ছলনা করেছি, তোমাকে ব্যবহার করেছি। তবে এখন মনে হচ্ছে আমি মুশফিকের সাথে বিয়ে করে সুখে সংসার করা উচিত। তাই তোমাকে আমি সাফ বলে দিতে চাই, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ভুলে গিয়েছি, তুমিও আমাকে ভুলে যেও। হুবহু ক্যামেলিয়ার হাতের লেখা ছোট্ট চিঠিটা পড়ে জিসানের পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল। চিঠির প্রতিটা অক্ষর তার বুকে তীব্রভাবে আঘাত করতে লাগলো। সে কিছুতেই এগুলো বিশ্বাস করতে পারল না। ক্যামেলিয়া তার সাথে এমনটা কিছুতেই করতে পারে না। তৎক্ষণাৎ সে উদ্ভ্রান্তের মতো ক্যামেলিয়াদের বাসার দিকে ছুটে যায়। ক্যামেলিয়াদের বাসার মেইন গেটে তালা ঝোলানো দেখতে পায় জিসান, কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই ক্যামেলিয়ার বাবা মা ও ভাই ক্যামেলিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে আমেরিকা নিয়ে গিয়েছে। তারা কবে ফিরবে বা আদৌ ফিরবেন কিনা সে সম্পর্কে কেউ কিছু জানে না। অন্যদিকে ক্যামেলিয়ার অবস্থাও কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিল জিসান। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বাবার সাথে ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য তাকে সুদূর জাপানে যেতে হয়েছিল। এই 1 সপ্তাহ শেষ কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার জন্য সে ক্যামেলিয়ার সাথে একবারও যোগাযোগ করতে পারেনি। তবে কদিন ধরেই তার মনটা বেশ বুকাই ছিল।
ভীষণ অস্থির অস্থির লাগছিল তার। তাই গতকাল দেশে ফেরার পরই ক্যামেলিয়ার ভার্সিটিতে গিয়ে তার সম্পর্কে খোঁজ নিতে গেলেই ক্যামেলিয়ার এক বান্ধবীর কাছ থেকে এই চিঠিটা পাই সে। তার সেই বান্ধবী জানিয়েছিল মুশফিকের সাথে ক্যামেলিয়ার বিয়ে হয়ে গিয়েছে এবং তারা দুই পরিবার আমেরিকায় চলে গিয়েছে। প্রথমে এটা বিশ্বাস না করলেও ক্যামেলিয়াদের বাড়ি ছেড়ে চলে যাওয়া দেখে এবং মুশফিকের হঠাৎ গায়েব হয়ে যাওয়া দেখে তাকে অবিশ্বাস্য ভাবনাটিও বিশ্বাস করতে বাধ্য হতে হয়। জিসানের হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়। সীমাহীন কষ্টে তার বুকটা ফেটে যেতে থাকে। তার অসহনীয় দুঃখের সমবেদনা জানিয়ে আকাশ ভেঙে তীব্র বর্ষণ হতে থাকে। কিন্তু তুমুল ঝড় বৃষ্টির মাঝে হাঁটু গেড়ে বসে প্রচণ্ড আর্তনাদ করতে থাকা জিসানের অবুঝ হৃদয় বারবার একটা কথাই বলছিল, তোর ক্যামেলিয়া তোকে ভীষণ ভালোবাসে জিসান। ও তোর সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। বর্তমান সবকিছু শুনে স্তব্ধ হয়ে গেল ক্যামেলিয়া। তার অতীতে এত কিছু ঘটে গিয়েছে অথচ সে কিছুই জানতো না। ব্যাপারটা ভাবতেই নিজেকে প্রচণ্ড অসহায় বোধ হচ্ছে তার। নিজের থেকেও বেশি জিসানের জন্য কষ্ট হচ্ছে। সে তো সব ভুলে গিয়ে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু জিসান নিদারুণ যন্ত্রণার মধ্যে তার বছরের পর বছর কেটেছে। এসব ভাবতেই দু চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো ক্যামেলিয়ার। কাঁধে কারো স্পর্শ পেতেই সাফওয়ানকে অশ্রু ভেজা চোখে নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখতে পেল ক্যামেলিয়া। ক্যামেলিয়ার অতীত সম্পর্কে বেশিরভাগ তথ্য জানা সত্ত্বেও ক্যামেলিয়া আর জিসানকে আলাদা করার সাথে সে কোনোভাবে সম্পৃক্ত ছিল না। তবুও এতগুলো বছর তাদের জন্য কিছু না করতে পারার জন্য তার মনে মনে প্রচণ্ড অনুশোচনা হচ্ছে। আব্বু আম্মু কেন এমনটা করলে আমাদের সাথে? ক্যামেলিয়ার কান্না ভেজা কথার কোনো উত্তর দিতে পারলেন না নাজমুল হক ও রেহানা পারভীন। কেবল নীরবে চোখের অশ্রু ফেলে যাচ্ছেন তারা। নিজেদের করা অপরাধের জন্য তারা এতগুলো বছর প্রবল অনুশোচনায় দিনাতিপাত করেছেন। ক্যামেলিয়া চোখের পানি মুছে চোখ মুখ শক্ত করে বলল, এরপর কি হয়েছিল আমার সাথে? সবটা খুলে বলো। নাজমুল হক ভাঙা কণ্ঠে বলতে লাগলেন, আমেরিকায় প্রায় 6 মাস মতো তোর ট্রিটমেন্ট চলে। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার জন্য তোর মস্তিষ্কের নিউরন অপটিক লাভগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে অতীতের বেশিরভাগ স্মৃতি তুই ভুলে যাস। দেশে ফিরে আসার পর আফরান হোসাইন আর জিসানের সামনে মুখ দেখানোর মতো অবস্থা ছিলাম না আমি। তাই তোকে নিয়ে ঢাকা থেকে বহু দূরে চট্টগ্রামে চলে যাই। সেখানে তোর নতুন জীবন শুরু হয়। দীর্ঘ 2.5 বছর সেখান থেকে পড়াশোনা শেষ করার পর তোকে নিয়ে পুনরায় ঢাকায় নিজেদের পুরনো ঠিকানায় চলে আসি। নিয়তির কি অবিশ্বাস্য খেলা! যে জিসানের কাছ থেকে তোকে আলাদা করতে চেয়েছিলাম সেই জিসানের সাথে আবার দেখা হয়ে গেল আমার। ছেলেটা তখন প্রতিষ্ঠিত আর্মি অফিসার। নিজের কোরা পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোকে ওর সাথে বিয়ের প্রস্তাব দেই। ভেবেছিলাম জিসান মানা করে দেবে, অথচ ছেলেটা নির্দ্বিধায় তোকে বিয়ে করতে রাজি হয়ে গেল। এরপর তোর সাথে ঘটে যাওয়া অতীতের ব্যাপারে সব কিছু খুলে বলি তাকে। জিসান আমাদের মাফ করে তোকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। জিসান আসলে খাঁটি হীরের টুকরো। আমি তাকে চিনতে ভুল করেছিলাম। হিরে ফেলে আমি কাছের পিছনে ছুটেছিলাম। এরপর আমি মন প্রাণ দিয়ে শুধু একটাই দোয়া করতে থাকি, তুই আর জিসান সারা জীবন ভালো থাক। আমাকে ছাড়া এতক্ষণ সময় একা কিভাবে ছিলে জিসান? আমাকে কি একটিবারও মিস করোনি? ছাদের কর্নারে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা জিসানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে শান্ত স্বরে কথাগুলো বলল ক্যামেলিয়া। জিসান ক্যামেলিয়ার হঠাৎ করে তুমি বলাতে বেশ চমকে গেলেও সেটা ভাবভঙ্গিতে প্রকাশ করল না। সে একইভাবে দাঁড়িয়ে রইল। ক্যামেলিয়া জিসানকে সেভাবে ধরে রেখেই মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলছো না যে? জিসান শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার সব কিছু মনে পড়ে গেছে ক্যামেলি? হুম। তাহলে আমাকে তুমি বলছো যে? তুমি তো সেই সুদূর অতীত থেকেই আমার আপন ছিলে, আর এখন আমার প্রিয়তম স্বামী। তোমাকে তুমি বলে বলবো না তো কি করে বলবো? জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কতই না ভালো হতো যদি তুমি আমাদের সোনালী অতীতগুলো ভুলে না যেতে। তোমার স্মৃতি থেকে আমি চিরতরে মুছে না যেতাম। ক্যামেলিয়া জিসানকে নিজের দিকে ফিরিয়ে তার মুখের সামনে মুখ রেখে কোমল কণ্ঠে বলল, আমি সব কিছু ভুলে গেলেও সবসময় একমাত্র তোমারই ছিলাম, তোমারই আছি আর চিরদিন তোমারই থাকবো। জিসান ক্যামেলিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আকাশে ঘন কালো মেঘ করেছে তখন। মেঘের আড়াল থেকে গোলকাল পূর্ণিমার চাঁদটা কিছুক্ষণ পরপর উঁকি দিচ্ছে।
তখনই মেঘ সরে গিয়ে চাঁদের আলো ক্যামেলিয়ার চাঁদের মতো মুখটাই পড়ছে। জিসান পলকহীন মুগ্ধ চোখে তা পর্যবেক্ষণ করছে। ক্যামেলিয়ার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে তার দুই গালে হাত রাখলো সে। ক্যামেলিয়া বলল, আমার সাথে বিয়ে না হওয়ার আগ পর্যন্ত তুমি কি আমাকে ঘৃণা করতে জিসান? না, আমি কখনোই তোমাকে ঘৃণা করিনি। তাহলে আমার প্রতি মনে ক্ষোভ ছিল? কেননা ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ তোমার ধারণা মতে আমি তোমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলাম। তারপর একটু থেমে ক্যামেলিয়া উত্তেজিত হয়ে বলল, তুমি জানো জিসান, আমার অ্যাক্সিডেন্টের পরে তোমাকে আমার বান্ধবী যে চিঠিটা দিয়েছিল সেটা আমার লেখা ছিল না। আমার হ্যান্ডরাইটিং নকল করে ওই মুশফিক এমন চিঠি লিখে আমার বান্ধবী নামক ওই বিশ্বাসঘাতককে চিঠিটা তোমার হাতে দিতে বলেছিল। আমার আর মুশফিকের বিয়ে হয়ে গেছিল আর আমরা আমেরিকা চলে গিয়েছিলাম, এমন মিথ্যা কথা বলেছিল। আমার ওই বান্ধবী আব্বুর কাছে পরে সব স্বীকার করেছিল। আব্বু আমাকে সব খুলে বলেছে। বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ঠকাইনি জিসান। আমি তোমাকে সব সময় ভালোবেসে গিয়েছি। অন্তত এখন তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসার ফলে সেই বিশ্বাস আমার নিজের উপর আছে। জিসান ক্যামেলিয়াকে শান্ত করতে নরম কণ্ঠে বলল, আমি জানি সেটা। তোমার ভালোবাসার উপর কখনো অবিশ্বাস করিনি আমি। মস্তিষ্ক করতে চাইলেও মন করতে চাইনি। অতীতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি চিঠির ওই কথাগুলোই বিশ্বাস করে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছ। মস্তিষ্ক বলতো তুমি বিশ্বাসঘাতক, কিন্তু হৃদয় বারবার বলতো তুমি আমায় ভালোবাসো। এই দুই দোটানায় আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। ক্যামেলিয়া বিষণ্ণ কণ্ঠে বলল, আমার মতো হতভাগী নারী মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, যে কিনা তার নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়েও চিনতে পারেনি, তাকে ভুলে দিনের পর দিন দিব্যি সুখে কাটিয়ে দিয়েছে। বলে অশ্রু বিসর্জন করতে লাগলো ক্যামেলিয়া। জিসান আলতো হাতে তার চোখের পানি মুছে দিল। ক্যামেলিয়া জিজ্ঞেস করল, ওই মুশফিকের কি ব্যবস্থা করলে? জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই শালা আসলেই একজন টেরোরিস্ট ছিল। নিজের সঙ্গীদের সাথে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয় মানুষদের উপর হামলা করতে চেয়েছিল। তোমাকে সেখানে নিয়ে যাওয়ার পর আমার টিম মেম্বাররা আমাকে সেসবের খবর দেয়। আমি আর আমার টিম মেম্বাররা মুশফিক ও তার সঙ্গীদের ধরার জন্য ওত পেতে থাকি। এরপর তোমাকে দেখতে পেয়ে ও তোমার ক্ষতি করতেই সামনে এসেছিল, কারণ অতীতে ও তোমাকে নিজের আগ্রাসনের শিকার বানাতে পারেনি। কিন্তু আমি সময় মতো পৌঁছে যাওয়ায় সেটাও আর করতে পারিনি। ক্যামেলিয়া রেগে গিয়ে বলল, ওই শয়তানটাকে উচিত শিক্ষা দিবে তুমি। ওই জানোয়ারটার জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কে এমন শাস্তি দিবে যাতে সারা জীবন ওর মনে থাকে। জিসান হেসে বলল, ও নিয়ে তুমি চিন্তা করো না। ওর এমন শাস্তির ব্যবস্থা করব যাতে সারা জীবন সূর্যের আলো দেখতে না পারে। আজীবন জেলের অন্ধকার কুঠুরির মধ্যে বন্দি থেকে শাস্তি ভোগ করবে ও। ক্যামেলিয়া বলল, আচ্ছা, ওর কথা বাদ দাও। আমাদের দুজনের মাঝে এখন তৃতীয় কোনো ব্যক্তির কথা না বলাই ভালো। মাঝে এই 3টা বছর আমাদের মাঝে বিচ্ছেদ ছিল। মৃত্যুর আগ পর্যন্ত আর একটা মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। হঠাৎ ক্যামেলিয়ার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে তার কথা মাঝ পথে থামিয়ে দেয় জিসান। সে যেন ক্যামেলিয়ার কথা শুনছে না, তার চোখে মারাত্মক নেশা ধরা দিচ্ছে। ক্যামেলিয়া সেটা দেখে হকচকিয়ে উঠল। জিসানকে খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। জিসানের উজ্জ্বল শ্যামলা বর্ণের চেহারার সাথে ঘাড় অব্দি লম্বা ঝাঁকড়া চুলের সমারোহ, জোড়া ভ্রু যুগলের দিক ভ্রান্ত দৃষ্টি জোড়া যেন অপার মায়ার মাঝে নিবদ্ধ, চৌকস নাক, লালচে বাদামি পেলো পধর যুগল, মানানসই মুখের সাথে খোঁচা খোঁচা চাপদাড়ি, সেই সাথে মুখটা ভীষণ মায়ায় মাখা। জিসান ক্যামেলিয়ার কোমর চেপে ধরে নিজের খুব কাছে টেনে এনে তার অধর ছুঁয়ে দিল। ক্যামেলিয়া আজ কেঁপে উঠল না। সেও জিসানের সাথে তাল মিলিয়ে তাকে টিপকিস করতে লাগলো। দুজনের বাহুদয় অবিরত তাদের পিঠ ও কোমরে বিচরণ করছে। তাদের এই দৃশ্য দেখে চাঁদের আলো আর বাতাসেরা তীব্র বেগে নিজেদের শক্তির বিচ্ছুরণ ঘটাতে লাগলো। জিসানের নেশা যেন কাটছেই না। ক্যামেলিয়ার সমগ্র মুখমণ্ডল ও বুকের উপরাংশে নিজের ঠোঁটের ছোঁয়া মাখিয়ে দিল সে। তার অবাধ্য হাত জোড়া ক্যামেলিয়ার পেট ও কোমর জুড়ে বিচরণ করছে। দুজনের নিঃশ্বাস ভারী হতেই জিসান হাসকি স্বরে বলে উঠল, ইউ আর সো অ্যাডিকটিভ দ্যাট ইট ড্রাইভস মি ক্রেজি ইন অ্যান ইনস্ট্যান্ট। আই ওয়ান্ট টু ডাই ইন ইয়োর আর্মস বেবি গার্ল বিকজ আই লাভ ইউ ফিয়ার্সলি। কোথায় নিয়ে যাচ্ছ আমায় জিসান? কথা বলো না, আর একটু অপেক্ষা করো। ক্যামেলিয়ার দু চোখ
হাত দিয়ে ধরে রেখে জিসান ওকে নিয়ে একটা অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যামেলিয়ার উত্তেজনা হচ্ছে ঠিকই, কিন্তু সে মোটেও ভয় পাচ্ছে না। এই মানুষটার সাথে থাকলে সে চরম বিপদের মুখেও এতটুকু ভয় পাবে না বলে তার দৃঢ় বিশ্বাস আছে। যতটা বিশ্বাস সে জিসানকে করে, ততটা বিশ্বাস হয়তো সে নিজেকেও করে না। এবার চোখ খোলো। বড় একটা ময়দানের সামনে এনে ক্যামেলিয়ার চোখ জোড়া খুলে দেয় জিসান। ক্যামেলিয়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তাকাতেই অবাক হয়ে যায় সে। বিশাল বড় উন্মুক্ত প্রাঙ্গণের মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে সে আর জিসান। তার উপর বিশাল শিউলি ফুল গাছটা থেকে ঝরঝর করে শিউলি ফুল ঝরে পড়ছে। শিউলি ফুলের মিষ্টি সুবাসে বিমোহিত হয়ে গিয়েছে চারপাশ। তার ঠিক কয়েক হাত দূরত্বে তীব্র আগুনের লেলিহান শিখার মধ্যে জ্বলজ্বল করছে 4টি ইংরেজি বাক্য। আই লাভ ইউ ক্যামেলিয়া। ক্যামেলিয়া পুলকিত হয়ে পলকহীন দৃষ্টিতে সবটা অবলোকন করে। মুহূর্তেই তার কানের মাঝে ভেসে আসে জিসানের চিৎকার করে বলা কয়েকটি বাক্য। আই লাভ ইউ ক্যামেলিয়া, আই লাভ ইউ সো মাচ। জিসানের বলা প্রতিটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। সেগুলো ক্যামেলিয়ার কানে অমৃত সুধার মতো প্রবেশ করছে। সে ছুটে গিয়ে জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলতে থাকে, আই লাভ ইউ টু জিসান, আই লাভ ইউ হার্টলি। কি বললে তুমি? শুনতে পাইনি আমি। আই লাভ ইউ টু জিসান, আই লাভ ইউ হার্টলি। শুনতে পাইনি, আরও জোরে বলো। ক্যামেলিয়া এবার চোখ মুখ খিচে বন্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ টু জিসান, আই লাভ ইউ হার্টলি। এবার জিসানের মতো তার বলা প্রতিটি বাক্য চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। চোখ খুলে তাকাতেই জিসানের পরিতৃপ্ত হাসি হাসি মুখটা দেখে তার মনে প্রচণ্ড শান্তি অনুভূত হলো। জিসান ক্যামেলিয়াকে বুকে জড়িয়ে নিয়ে কপালে আলতো চুমু খেয়ে বলল, দ্যাটস মাই পার্টনার। এত সব আয়োজন কখন করলে? সন্ধ্যা থেকেই তোমাকে সারপ্রাইজ দিব বলে এইসব করে রেখেছিলাম। এত দূরে একা একা এইসব করতে তোমার ভয় লাগেনি? জিসান ঠোঁট উল্টে বলল, ভয় লাগবে কেন? এর আগেও তো আমি এসব করেছি। ক্যামেলিয়া ভ্রুকুচকে বলল, এর আগে করেছো মানে? কার জন্য করেছো? জিসান ক্যামেলিয়াকে চালানোর জন্য মনে মনে একটা ফোন দিয়ে আটল। সে জিভ দিয়ে গাল ঠেলে ঠেলে বাঁকা হেসে বলল, তোমার অবর্তমানে আমার একটা গার্লফ্রেন্ড জুটেছিল, তার জন্যই করেছিলাম এসব। কথাটা শোনা মাত্রই ক্যামেলিয়া রেগে বোম হয়ে গেল। জিসানের বুকে এলো পাথারি কিলঘুষি মারতে মারতে রাগী কণ্ঠে বলতে লাগলো, এত বড় সাহস তোমার আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়েকে প্রপোজ করো না? আজকে তোমার প্রপোজ করার স্বাদ জন্মের মতো খুঁচিয়ে দেবো আমি। বলে জিসানকে মারতে মারতে এক পর্যায়ে কেঁদে দিল ক্যামেলিয়া। জিসান এতক্ষণ ক্যামেলিয়ার এসব কাণ্ডে মজা পেলেও হঠাৎ করে তার কান্না করা দেখে থমকে গেল। তৎক্ষণাৎ তার দু বাহু ঝাঁকিয়ে অসহায় কণ্ঠে বলল, আরে কি মুশকিল, আমার বউটা এইভাবে কাঁদছে কেন? ক্যামেলিয়া কাঁদতে কাঁদতে ঠোঁট উল্টে বলল, তুমি অন্য মেয়েকে এভাবে প্রপোজ করেছো কেন? জিসান নিজের কপাল চাপড়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এ তো দেখি আরেক জ্বালা। স্মৃতিশক্তি হারালো আমার বউয়ের, আর ঠেলা সামলাতে হচ্ছে আমার। তারপর ক্যামেলিয়াকে নিজের দিকে ঘুরিয়ে তার কান্না মাখা মুখশ্রিতা অজস্র চুমু খেয়ে জিসান নরম কণ্ঠে বলল, আরে পাগলি মেয়ে, তোমার নেশাই কাটাতে পারি না, আমি আবার ছুটবো অন্য মেয়ের পিছনে? এত সময় আর কুরুচি আমার আছে? আমার এত সুন্দর পরীর মতো একটা বউ থাকতে আমি কেন অন্য মেয়েকে প্রপোজ করতে যাব? ক্যামেলিয়া তখনও কেঁদে যাচ্ছে। জিসান আবারও বলতে শুরু করলো, আরে তুমি স্কুল লাইফে থাকতে তোমাকে আমি এভাবে প্রথম প্রপোজ করেছিলাম। সেদিন তুমি আমার প্রপোজের কোনো অ্যান্সার দাওনি, উল্টো চড় মেরে দৌড় দিয়েছিলে। তাই সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আবার নতুন করে সব কিছুর আয়োজন করতে হলো। মনে আছে সেই বৃষ্টির দিনে তোমাকে এক কিশোরী কন্যা আর অল্প বয়স্ক যুবকের গল্প বলেছিলাম? ওরা দুজন মূলত আমরাই ছিলাম। এবার হ্যাপি? ক্যামেলিয়া জিসানের বুকে আলতো করে একটা চাপড় মেরে বলল, তুমি খুব খারাপ, খালি আমাকে কাঁদানোর ধান্দা। দেখবে আমার স্মৃতি ফিরে আসলে আর আমাকে এইসব নিয়ে পচাতে পারবে না। জিসান ক্যামেলিয়াকে নিজের সাথে সম্পূর্ণ জড়িয়ে নিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে গভীর স্বরে বলল, এমনটা হলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এই যে মিস্টার সাফন, শুনছেন? সকাল সকাল একটা মেয়েলি রিনরিনে কণ্ঠের আওয়াজে থমকে পেছনে তাকালো সাফওয়ান। তার পরনে ফর্মাল গেট আপ। 2 দিন হলো নতুন জবে জয়েন করেছে সে। ইদানিং নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে চায় সাফওয়ান। তাতে যদি দুঃখ কিছুটা ভুলে থাকা যায়। কিয়ারা মিষ্টি হেসে তার দিকে এগিয়ে আসলো। মেয়েটার পরনে আজ কালো রঙের সিল্কের শাড়ি, লম্বা চুলগুলো বিনুনি করে কাঁধের এক সাইড দিয়ে ঝুলিয়ে রাখা, মুখে হালকা মেকআপ এবং চোখে চশমা।
এই অতি সাধারণ মেয়েটাকেও সাফওয়ানের চোখে সবসময় বিশেষ সুন্দরী লাগে। কিছু বলবেন মিস কিয়ারা? আপনার মুখে মিস রাগিনী, তেজস্বিনী ডাকগুলো অনেক মিস করি। সাফওয়ান অবাক হলো কিন্তু মুখে কিছু বলল না। কিয়ারা আরও কিছুটা এগিয়ে এসে বলল, আপনি কি ব্যস্ত? কোথাও বসে কথা বলা যাবে? সাফওয়ান ইতস্তত করে বলল, আসলে আমার অফিসে যেতে হবে, নতুন নতুন চাকরিতে জয়েন করেছি। ও আচ্ছা, তাহলে আমি বরং যাই। অন্য একদিন সময় করে আপনার সাথে কথা বলবো। বলে কিয়ারা চলে যেতে নিলেই সাফওয়ান পেছন থেকে ডেকে উঠল। ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, অফিস টাইম আরও 1 ঘন্টা পরে শুরু হবে। আমার যেতে যেতে আধ ঘন্টা লাগবে। এর মাঝের আধ ঘন্টা আপনি আমার সাথে কথা বলতে পারেন। তারপর একটু থেমে বলল, কোথায় বসে কথা বলতে চান? কিয়ারা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, চলুন কোনো কফি শপে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। চলুন। আপনি কি বলতে চেয়েছিলেন এবার বলুন। কফিতে একটা চুমুক দিয়ে সাফওয়ান কিয়ারাকে উদ্দেশ্য করে কথাটা বলল। কিয়ারা চোখে চশমা ঠিক করতে করতে বলল, আপনার সেদিনের কথাগুলো সম্পর্কে আমি অনেক ভেবেছি। ভেবে কি সিদ্ধান্ত নিলেন? কিয়ারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। কেউ চলে গেলে তার শূন্য স্থান পূরণের জন্য সৃষ্টিকর্তা কাউকে না কাউকে আমাদের জীবনে পাঠিয়ে দেন। আমার জীবনেও আমার ভালোবাসার শূন্য স্থান পূরণের জন্য তিনি হয়তো আপনাকে পাঠিয়েছেন। সাফওয়ান মনে মনে পুলকিত হলো কিন্তু মুখে সিরিয়াস ভাবভঙ্গি ধারণ করে রইল। আপনি কাকে ভালোবাসতেন সেটা সম্পর্কে কি জানতে পারি? সেটা বরং আপনার অজানাই থাক। কিছু কিছু কথা না জানাই ভালো। বেশ, আমি আপনার মতামতকে সম্মান করি। কিয়ারা আবারও বলতে শুরু করলো, আপনি সেদিন আপনার ভালোবাসার কথা প্রকাশ করে দিয়েছিলেন যাতে আপনার জীবনে কখনো আফসোস না হয়ে থাকে। এও বলেছিলেন আমি যদি আপনার প্রতি কখনো আকর্ষণ কিংবা ভালোবাসা অনুভব করি তাহলে আমি যেন আপনাকে নিজ থেকে ডেকে নিই, না হলে আপনি আপনার মুখ আমায় কখনো দেখাবেন না। আজ সেটাই হয়েছে সাফওয়ান। সাফওয়ান চুপ করে কিয়ারার মুখের দিকে তাকিয়ে রইল, কিয়ারা পরবর্তীতে কি বলে তা শোনার জন্য। এই কটা দিন আপনাকে চোখের সামনে দেখতে না পেয়ে, আপনার প্রতিদিন আমাকে দেখার বাহানায় ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতে না দেখে, আমার প্রতি হওয়া আপনার অনুভূতিগুলো অনুভব না করতে পেরে কিংবা আপনার দেওয়া আমার নিকনেমগুলো আপনার মুখ থেকে না শুনতে পেয়ে একটা সময় আমি অনুধাবন করতে পারলাম যে আমি আপনার প্রতি আকর্ষণ অনুভব করছি, হয়তো ভালোবাসতেও শুরু করেছি। কিয়ারার মুখ থেকে এই কথাগুলো শুনে সাফওয়ানের ভেতরটা মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। হৃদয় জুড়ে জমে থাকা এতদিনের বিষণ্ণতা নিমিষেই গায়েব হয়ে গেল। নিজের অজান্তেই তার মুখে হাসির রেখা ফুটে উঠল। কিয়ারা নিচের দিকে তাকিয়ে নিচু স্বরে বলতে লাগলো, আপনার মনে আছে জিসান ভাই আর ক্যামেলিয়া আপুর রিসেপশন পার্টিতে আপনি আমাকে দুটো নিকনেম দিয়ে বলেছিলেন আমি রাগ করেছি কিনা? সত্যি বলতে এতটা বিশেষত্ব দিয়ে কেউ কখনো আমাকে কোনো নামে ডাকেনি। সেগুলো শুনে মুহূর্তে আমার ভেতরটা পুলকিত হয়ে উঠেছিল যে আমি সেদিন আপনার সামনে প্রকাশ করতে পারিনি। কিয়ারা সাফওয়ানের মুখের দিকে তাকালো। সাফওয়ানের উজ্জ্বলতা ভরা মুখটা দেখে তার সংকোচ ভাবটা মুহূর্তেই উবে গেল। সাফওয়ান প্রচণ্ড উত্তেজিত হয়ে কিয়ারাকে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ভালোবাসেন মিস রাগিনী? সাফওয়ানের উচ্চ কণ্ঠে বলা কথাগুলো শুনে কফি শপের প্রায় সবাই তাদের দিকে ভ্রুকুচকে তাকালো। সাফওয়ান বিব্রত হয়ে নিজেকে সামলে নিল। উত্তেজনার বশে সে কি করেছে বুঝতেই বেশ লজ্জা পেল। অন্যদিকে কিয়ারা মুচকি মুচকি হাসছে। সাফওয়ান নিজেকে ধাতস্থ করে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? কিয়ারা লজ্জা মাখা মুখে উপর নিচ মাথা দোলালো। এভাবে নয়, সরাসরি মুখে বলুন। কিয়ারা এই মুহূর্তে প্রচণ্ড লজ্জা বোধ করছে। হাঁসফাঁস করতে করতে কোনো রকমে মুখ দিয়ে উচ্চারণ করলো, হ্যাঁ বাসি। পুরো বাক্য বলুন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি সাফওয়ান। সাফওয়ান বিশ্বজয়ের হাসি দিল। পৃথিবীর সেরা সুখটা যেন সে এখন অনুভব করতে পারছে। মন মস্তিষ্ক জুড়ে কেমন একটা শীতল শিহরণ বয়ে যাচ্ছে তার। কিয়ারা চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর আপনি? সাফওয়ান এই মুহূর্তে অবাক একটা কাণ্ড করে বসলো। কিয়ারাকে অপেক্ষা করতে বলে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একগুচ্ছ কাঠগোলাপের তোড়া নিয়ে হাজির হলো সে। কিয়ারা অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কাঠগোলাপ কিয়ারার অনেক পছন্দের ফুল, সেটা সাফওয়ান কোনোভাবে জানতে পেরে এই ফুলগুলো এখনকার এই বিশেষ মুহূর্তের জন্য নিয়ে এসেছে। কিয়ারাকে আরও অবাক করে দিয়ে কফি শপের সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রেম নিবেদন করলো সাফওয়ান।
কিয়ারা অবাকের সাথে সাথে প্রচন্ড আবেগ আপ্লুত হয়ে পড়ল। সাফওয়ান ফুলের তোড়াটা কিয়ারার সামনে উঁচিয়ে ধরে রেখে আবেশিত কণ্ঠে বলতে শুরু করলো। আমার হৃদয়ে ভালোবাসার ফুল ফোটানো প্রথম নারী তুমি, যাকে আমি মন প্রাণ দিয়ে চেয়েছি। তোমাকে হারানোর কষ্টে আমি মনোজাতে কান্না করেছি, বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি তোমাকে নিজের করে পাওয়ার জন্য। আর সত্যি সত্যি তিনি আমার ডাক শুনেছেন। আমি অনেক ভাগ্যবান যে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই। সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি কিয়ারা। তুমি কি আমার প্রেম নিবেদন গ্রহণ করবে? কিয়ারার দুচোখ ভরে সুখের অশ্রু বিসর্জন করছে। তাকে এতটা কেউ ভালোবাসবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। বলে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ফুলগুলো নিয়ে সাফওয়ানের ভালোবাসা গ্রহণ করলো কিয়ারা। কফি শপে উপস্থিত সবাই করতালির মাধ্যমে এই নতুন যুগলকে স্বাগতম জানালো। কিয়ারা বলল, বাবা কিন্তু আমার বিয়ের জন্য পাত্র দেখছে। তুমি কি তার মেয়ের জামাই হওয়ার জন্য প্রস্তুত? দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করতে এখন একটুও দ্বিধা করছে না। সাফওয়ান আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, একদম প্রস্তুত আছি প্রেয়সী। কি হয়েছে? আমার বউকে এত উদাস উদাস লাগছে কেন? বারান্দায় আকাশ পানে চেয়ে এক মনে দাঁড়িয়েছিল ক্যামেলিয়া। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে চিবুক রেখে কথাটা বলল জিসান। ক্যামেলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়ির জন্য মন কেমন করছে? জিসান চুপ করে রইল। এক সপ্তাহ হলো সে ক্যামেলিয়াকে নিয়ে ঢাকায় নিজের সরকারি কটেজে এসে অবস্থান করছে। ছুটি ফুরিয়ে যাওয়াতে তাকে আবার কাজে ফিরতে হয়েছে। কিন্তু বউকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে নারাজ, তাই নিজের সাথে সাথে ক্যামেলিয়াকেও নিয়ে এসেছে। জিসান চোখ বন্ধ রেখে বলল, তাহলে বাড়িতে দিয়ে আসবো তোমায়। ক্যামেলিয়া আতকে উঠে বলল, এই একদম না, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। জিসান মুচকি হাসলো। সেও কি ক্যামেলিয়াকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না? সে নিজে ক্যামেলিয়াকে কোথাও যেতে দিত? কাজের সময়টুকু কিভাবে বউকে ছাড়া কষ্ট করে থাকে শুধুমাত্র সেই জানে। কাজের ফাঁকে ফাঁকে বারবার ক্যামেলিয়াকে মেসেজিং করা, ফোন করে প্রতি মুহূর্তের খোঁজ খবর নেওয়া, এগুলো তার অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে ক্যামেলিয়ার জিসানকে খাবারের টিফিন করে দেওয়া, একটু পরপর খাবার খেয়েছে কিনা, ঠিক আছে কিনা, এগুলোর খোঁজ খবর নেওয়া যেন অবিচ্ছেদ্য রুটিনে পরিণত হয়েছে। জিসান ক্যামেলিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, মন খারাপ করো না, ছুটি পেলেই তোমাকে নিয়ে বাড়িতে যাব। তখন শ্বশুর বাড়ি বাপের বাড়ি ইচ্ছে মতো বেরিও। জিসানের কথা শুনে খুশি হয়ে যায় ক্যামেলিয়া। জিসানকে আলতো করে জড়িয়ে ধরে। বউ এভাবে জড়িয়ে ধরে রাখলে কাজে যেতে কার ইচ্ছে করবে? জিসানের কথা শুনে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দেয় ক্যামেলিয়া। চোখ ছোট ছোট করে বলল, আপনি এখনো রেডি হননি কেন? কোয়ার্টারে যাবেন না নাকি? তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না বউ। ক্যামেলিয়া মুচকি হাসলো। আপনার টিম মেম্বাররা যদি জানতে পারে তাদের কমান্ডার একজন বউ পাগল পুরুষ, তাহলে কি হবে ভেবে দেখেছেন? যার যা ইচ্ছে ভাবুক, আমার তো শুধু আমার বউকে পেলেই চলবে। বলে ক্যামেলিয়া দুই গালে টুপ করে কয়েকটা চুমু খায় জিসান। তারপর নিজের গাল পেতে দিয়ে আবদার করে বলে, ঝটপট কয়েকটা চুমু খাও তো বউ। আমার আজকে সারাদিন অনেক কাজ করতে হবে, আর কাজ করতে প্রচুর এনার্জির প্রয়োজন। ক্যামেলিয়া মুখ ভেঙচি কেটে বলল, কেন, আমার চুমুতে কি ভিটামিন রয়েছে নাকি? ভিটামিন, ক্যালসিয়াম, আয়োডিন সব রয়েছে। এখন কথা না বলে তাড়াতাড়ি আমাকে চুমু খাও, না হলে আজকে সারাদিন ঘরে থেকে তোমাকে আমার কাছে রেখে সারাক্ষণ চুমু খাবো। ক্যামেলিয়া কপট রাগ দেখিয়ে চোখ পাকালো। জিসান ইনোসেন্ট ফেস বানিয়ে ঠোঁট উল্টে তাকে চুমু খেতে ইশারা করলো। ক্যামেলিয়া না পেরে হেসে উঠে তার দুই গাল বরাবর অনেকগুলো চুমু খেলো। আমার কিউট গুলুমুলু হাজব্যান্ডটা যেন সব সময় ভালো থাকে, আর আমার বউটা যেন সব সময় আমার পাশে থাকে। সে তো আমি আছি সারা জীবনের জন্য। শোনো ক্যামেলি, আজকে সন্ধ্যার সময় শাড়ি পরে রেডি হয়ে থাকবে। তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে মুহূর্তেই খুশি হয়ে যায় ক্যামেলিয়া। সত্যি? কাবার্ডে তোমার শাড়ি, জুয়েলারি আর কসমেটিক্স দেখে গিয়েছি আমি। হাউ কিউট! আসার সময় আমার গিফট নিয়ে আসতে ভুলবেন না কিন্তু। সেটা আমি কখনো ভুলেছি? ক্যামেলিয়া হেসে মাথা নাড়ালো। এখানে আসার পর থেকে জিসান প্রতিদিন ফেরার সময় তার জন্য হয় একগুচ্ছ লাল গোলাপ, না হলে বেলি ফুলের মালা নিয়ে আসে। এই সামান্য উপহারেই ভীষণ খুশি হয়ে যায় ক্যামেলিয়া। এরপর ক্লান্ত পরিশ্রান্ত স্বামীকে সেবা যত্ন করার কোনো ত্রুটি রাখে না সে। আজকাল তাদের সংসারটাকে তার কাছে টোনাটুনির সংসারের মতো মনে হয়, যেখানে তার আর জিসানের ছোট্ট সাজানো গোছানো ছিমছাম সুন্দর একটা সুখের সংসার। ক্যামেলিয়া জিসানকে আলতো ধাক্কা দিয়ে রুমে পাঠাতে পাঠাতে ব্যস্ত কণ্ঠে বলল, এবার যান, তাড়াতাড়ি রেডি হয়ে নিন।
আপনার তো লেট হয়ে যাচ্ছে। জিসান যেতে যেতে বলল। আরে যাচ্ছি তো বাবা। বাবা না, ওইটা বউ হবে। বলে খিলখিলিয়ে হেসে উঠল ক্যামেলিয়া। রেড ভেলভেটের শাড়ি, ব্লাউজ, সাথে ম্যাচিং রেড স্টোনের জুয়েলারি, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, চোখ জোড়ায় স্মোকি আইশ্যাডো, ঠোঁটে ম্যাটের রেড লিপস্টিক আর হালকা মেকআপে নজর কাড়া আকর্ষণীয় সুন্দরী লাগছে ক্যামেলিয়াকে। চুলগুলো পরিপাটি করে খোপা করে তাতে লাল গোলাপের গাজরা দেওয়া। আয়নাতে নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছে সে। জিসান দেখলে না জানে কি করবে। এসব ভাবতে ভাবতেই লজ্জায় 2 হাতে মুখ ঢেকে নেয় সে। সাথে সাথে আরক্তিম হয়ে যায় তার চোখ মুখ। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ক্যামেলিয়া অস্থির হয়ে বারবার ঘড়ির দিকে তাকিয়ে পায়চারি করছে। সন্ধ্যা 7টা বাজতে চলল। জিসানের তো এতক্ষণে চলে আসার কথা। এভাবে আরও আধা ঘন্টা পেরিয়ে গেল। ক্যামেলিয়া এবার দুশ্চিন্তা হতে লাগলো। জিসানের নাম্বারে বারবার ডায়াল করেও নাম্বার বন্ধ পাচ্ছে সে। এমনটা তো কখনো করে না জিসান। আজ তার কি হলো? অযাচিত ভাবনায় তার উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কি করবে না করবে ভাবতে ভাবতেই হঠাৎ ল্যান্ড লাইনটা বেজে উঠল। কেন যেন ক্যামেলিয়ার বুকটা মুহূর্তেই ধক করে উঠল। সে দ্রুত পায়ে গিয়ে টেলিফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ম্যাম, আমি আর্মি অফিসার আদিল হোসেন জিসানের কোয়ার্টার থেকে বলছি। অজানা আশঙ্কায় ক্যামেলিয়ার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। তবুও নিজেকে যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করে উত্তেজিত কণ্ঠে বলল, আদিল হোসেন জিসান এই মুহূর্তে কোথায়? তাকে কি ফোনটা দেওয়া যাবে? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা চলল। অন্যদিকে ক্যামেলিয়ার হৃৎপিণ্ডের অস্থিরতা সবেগে বৃদ্ধি পেতে লাগলো। কি হলো, কথা বলছেন না কেন? আসলে ম্যাম আসলে কি? আপনাদের স্যার ঠিক আছেন তো? আসলে ম্যাম, আন্ডারওয়ার্ল্ডে একটা আত্মঘাতী গ্রুপকে ধরার জন্য আজকে আমাদের একটা মিশন ছিল। সেই মিশনের দায়িত্বে ছিলেন আদিল হোসেন জিসান স্যার। মিশনে গিয়ে আমাদের অনেক মেম্বাররা গুরুতরভাবে আহত হয়েছেন। জিসান স্যারও তাদের মধ্যে একজন। যদিও পরবর্তীতে মিশন সফল হয়েছে, আপনি তার ওয়াইফ বলে আপনাকে জানানোটা প্রয়োজন মনে করলাম। স্যার সহ বাকি মেম্বারদের আমরা ঢাকা সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দয়া করে খবরটা দিয়ে দিবেন। বলে কল কেটে দিল অজ্ঞাত ব্যক্তিটি। অথচ ক্যামেলিয়া টেলিফোন কানে নিয়ে সেখানে ঠাই দাঁড়িয়ে রয়েছে। কোনো কথাই তার মস্তিষ্ক ভাবতে পারছে না। তার মস্তিষ্কে শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে। জিসান গুরুতরভাবে আহত হয়েছে, তাকে ঢাকা সিটি হসপিটালে নেওয়া হচ্ছে। অথচ এই মানুষটারই আজকে সন্ধ্যায় তার জন্য উপহার নিয়ে এসে তাকে সহ ঘুরতে যাওয়ার কথা ছিল। তাকে দেখে প্রশান্তিময় মুচকি হেসে তার কপালে চুমু খাওয়ার কথা ছিল। আর ক্যামেলিয়ার তাকে জড়িয়ে ধরে নিজের সারাদিনের উৎগ্রীবতা দূর করার কথা ছিল। অথচ এখন এটা কি হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। ক্যামেলিয়া ধপ করে ফ্লোরে বসে পড়ল। জিসানের সকালে স্নিগ্ধ হাসি মাখা মুখটা তার বারবার মনে পড়ছে। ক্যামেলিয়ার মাথা এবং সারা শরীর প্রচণ্ডভাবে ঝিমঝিম করছে। হৃৎপিণ্ড তীব্রভাবে ধুকপুক করে ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে যেন। পুরো শরীর অবশ অবশ লাগছে। চোখ দুটোতে রক্ত জমা হয়ে সেগুলো বারংবার ঝাপসা হয়ে আসছে। ভীষণ জ্বালা করছে চোখ জোড়া। চোখ মুখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে। একসময় চেতনাহীন হয়ে এক অন্ধকার গহ্বরে তলিয়ে গেল সে। তার আরক্তিম চোখ জোড়া থেকে দুফোঁটা উষ্ণ অশ্রু আলগোছে গাল বেয়ে গড়িয়ে পড়ল। তীব্র আলোক সজ্জা এবং হৈহুল্লোড়ে মুখরিত নাজমুল হকের বাড়ি। তার কয়েক একরের বড় ডুপ্লেক্স বাড়ির ভবন জুড়ে ঝুলছে হরেক রকমের মরিচবাতি। থেকে থেকে বাজছে বিভিন্ন ধরনের বিয়ের গান। মেহমানদের চাপাচাপিতে মাটিতে পা পড়ার জায়গা নেই যেন। বাড়িতে উপস্থিত সকলের ব্যস্ততা আর উৎসাহেরও যেন কমতি নেই। নাজমুল হকের একা সামলাতে হচ্ছে সবটা, কারণ আফরান হোসেন ও মিসেস জেসমিন এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে আছেন। তারা বিয়ে বাড়ির মতো হৈহুল্লোড়ে আসতে আগ্রহী নয়। নাজমুল হক রেহানা পারভিনকে তাড়া দিয়ে বললেন, এবার হলো তোমাদের বরযাত্রী নিয়ে, এবার বেরোতে হবে তো। রেহানা পারভিন নিজের শাড়ির গুছি ঠিক করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন, আমি তো একদম প্রস্তুত আছি, বাকি সবাইও রেডি আছে। তারপর থেমে গিয়ে বললেন, লিয়াকে কতবার করে বললাম আমাদের সাথে যাওয়ার জন্য, নিজের একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, অথচ আমার কথা মেয়েটা শুনলই না। তুমি একটু ওকে বলে দেখো না। নাজমুল হক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার জেদি মেয়ে কি আমার কথা শুনবে? তাছাড়া ওরেই বা দোষ কি? মেয়েটার যে অবস্থা দিন পার করছে সেটা দেখে আমারই সহ্য হয় না। চশমা খুলে আলগোছে চোখের পানিটুকু মুছে নিলেন নাজমুল হক। রেহানা পারভিনও সহসা কাঁদতে শুরু করলেন। নাজমুল হক তাকে শান্ত করতে বললেন, তুমি এখন
এই মুহূর্তে এসব কান্নাকাটি করলে সাফওয়ানের মনের অবস্থাটা কি হবে একটাবার ভাবতে পারছো? ছেলেটা কিছুতেই এই সময় বিয়ে করতে চায়নি, কিন্তু আমাদের জোরাজোরিতে করতে এসেছে। এখন আমাদের এই অবস্থা দেখলে ও তো মাঝপথে বিয়ে ভেঙে দিতে চাইবে। রেহানা পারভিন দ্রুত চোখের পানি মুছে বললেন, ছেলেটা আমার নিজের মনের মতো জীবনসঙ্গী পেয়েছে। ওর এই খুশির দিনটা আজকে অন্তত আমি নষ্ট হতে দিতে চাই না। সাফওয়ান আর কিয়ারার বিয়েতে সকলে উপস্থিত আছে। উপস্থিত নেই কেবল জিসান, ক্যামেলিয়া আর জিসানের বাবা মা। তাই সবকিছুর মাঝেও ভীষণ শূন্যতা অনুভব করছে সাফওয়ান। পাশে নিজের বহু আরাধ্য স্ত্রীকে পেয়ে তার প্রচণ্ড আনন্দে আত্মহারা হওয়ার কথা থাকলেও কিছু একটার বিষণ্ণতা তার মনকে বারবার পুড়িয়ে তুলছে। কিয়ারা সাফওয়ানের বিষণ্ণতা অনেকক্ষণ ধরে অবলোকন করে চলেছে। এই তো মাত্র কিছুক্ষণ আগেই সকলের উপস্থিতিতে ওদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন তাদের দুজনের বড় একটা কাউচে পাশাপাশি বসানো হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও কাছের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আয়োজনে কোনো কমতি রাখেনি দুই পরিবার। কিয়ারার পরনে কালো খয়েরি রঙের একটা ভারী কারুকাজ করা লেহেঙ্গা, তার সাথে ব্রাইডাল মেকআপ। সবসময় সাধারণ সাজগোজ করা মেয়েটাকে হঠাৎ এমন ভারী সাজে বেশ অন্যরকম সুন্দর লাগছে। আর সাফওয়ান তার সাথে ম্যাচিং করে একই রঙের শেরওয়ানি পরেছে। কিয়ারা সাফওয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, তোমার কি মন খারাপ সাফওয়ান? সাফওয়ান না চাইতেও কিছুটা রূঢ়ভাবে উত্তর দিল, মন খারাপ হওয়াটা কি স্বাভাবিক নয় কিয়ারা? এই সময় বিয়েটা হওয়া কি খুব দরকার ছিল? সাফওয়ান যখন কোনো কারণে মনক্ষুণ্ণ থাকে তখন সে কিয়ারাকে তার আসল নাম ধরে ডাকে। এই মুহূর্তে সাফওয়ানের তার সাথে এভাবে কথা বলায় বেশ কষ্ট পায় কিয়ারা। তবুও সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি তো বলেছিলাম বিয়েটা আরও কিছু মাস পেছিয়ে দিতে, কিন্তু তুমি তো জানোই বাবা আমার বিয়ে নিয়ে কতটা সিরিয়াস ছিল। এই মুহূর্তে তোমার সাথে বিয়ে না হলে সে অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিত। সেটা আমি কি করে হতে দিতে পারতাম বলো তো? সাফওয়ান কোনো জবাব দিল না। নিজের জীবনের এই অতি গুরুত্বপূর্ণ দিনটাতে সে তার বোন এবং দুলাভাইকে পাশে চেয়েছিল, কিন্তু নিয়তি বোধহয় সেটা আর হতে দিল না। হসপিটালের আইসিইউ কেবিনে রুগ্ন শরীরে মলিন চেহারার এক বিষাদিনী চেয়ারে ঠাই বসে রয়েছে। আর পলক্ষীন দৃষ্টি সামনে নিথর পুরুষটির উপর স্থির। রমণীটির চোখ দুটো প্রায় কটুরাগত হয়ে তার চারপাশে ডার্ক সার্কেল অবস্থান নিয়েছে। পুরুষটির ডান হাতটি নিজের দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রয়েছে সে, অথচ সামনের মানুষটি কি নিশ্চিন্তে গভীর ঘুমে নিমজ্জিত, যেন পৃথিবীর কোনো চিন্তা চেতনা ভাবনা তার মাঝে অবশিষ্ট নেই। হসপিটালের সাদা বেডে নিথর হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে রয়েছে জিসান। হয় সেখান থেকে জীবন নিয়ে এসে ফিরে আসতে পারবে, না হলে মৃত্যুর মুখে পতিত হবে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো ও বুকে অসংখ্য মেডিকেল ইনস্ট্রুমেন্ট। তার পাশে অধীর চিত্তে বসে রয়েছে ক্যামেলিয়া। রুগ্ন শরীরে ক্যামেলিয়ার বয়স যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার চেহারার উজ্জ্বলতা, শরীরের লাবণ্যতা বহুলাংশে লোপ পেয়েছে, কিন্তু সেসব নিয়ে কোনো দ্বিধা নেই তার। স্বামী নামক প্রিয় পুরুষটির এখানে অবস্থা তাকে প্রতিনিয়ত ভীষণ পীড়া দিচ্ছে। ক্যামেলিয়া ভাঙা ভাঙা কণ্ঠে অতি কষ্টে একটি শব্দ উচ্চারণ করলো, জিসান। আর কোনো কথা বলতে পারল না সে। অব্যক্ত কথাগুলো হৃদয়ের গহীনেই চাপা পড়ে রইল। আজ 2 সপ্তাহ হলো জিসান কোমাতে চলে গিয়েছে। জিসানের অ্যাক্সিডেন্টের খবর শুনে ক্যামেলিয়া প্রথমে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পাগলের মতো আচরণ করছিল, কিন্তু পরবর্তীতে অনেক কষ্টে সে নিজেকে সামাল দিতে সক্ষম হয়। জিসানের নিঃশ্বাস যতদিন পড়বে ততদিন তাকেও যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। জিসানের নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন সেও পৃথিবী থেকে হারিয়ে যাবে। আজ প্রায় 1 সপ্তাহ পর সাফওয়ান ও কিয়ারার রিসেপশন অনুষ্ঠান হচ্ছে। মেয়েটা পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে করলেও রিসেপশনটা সাফওয়ানের সিদ্ধান্তেই 1 সপ্তাহ পরে পিছিয়ে দেওয়া হয়েছে। এতে কেউ কোনো দ্বিমত করেনি। আজ সাফওয়ানকে কিছুটা খুশি খুশি লাগছে, কারণটা তার নিজেরও অজানা। তবে এমন আভাস পেয়ে তার ভালোই লাগছে। আজ তাকে আর কিয়ারাকে কমিউনিটি সেন্টারের ফুলে সজ্জিত স্টেজে বসানো হয়েছে। কিয়ারার পরনে ডার্ক ব্লু কালারের নকশা খচিত ভারী বেনারসি শাড়ি এবং সাফওয়ানের পরনে হোয়াইট শার্ট, ব্লু টাই, ডার্ক ব্লু কালারের স্যুট জিন্স। উপস্থিত সকল মেহমানের ভিড়ে নাজমুল হক, রেহানা পারভিন আর সাফওয়ানের নজর পড়ল একটা মানবীর উপর। মুহূর্তেই তাদের মুখে অকৃত্রিম হাসি ফুটে উঠল। অফ হোয়াইট কালারের ভেতরে সোনালি রঙের আকর্ষণীয় কারুকাজ করা একটি কাতান শাড়ি পরে ক্যামেলিয়া কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করছে। এতদিনের ঝড়ঝাপটা আর বিষণ্ণতায় তার চেহারার সৌন্দর্য অনেকখানি ম্লান হয়ে গেলেও সেটাকে পুরোপুরি কেড়ে নিতে পারেনি। এক কথায় বিষণ্ণ সুন্দরী লাগছে ক্যামেলিয়াকে।
সেন্টারে প্রবেশ করে হঠাৎ কোচের সাথে পা বেঁধে পড়ে যেতে নিলে কেউ একজন তাকে আগলে নিতে চায়, কিন্তু তার আগেই ক্যামেলিয়া সামনের একটি চেয়ার ধরে নিজেকে সামলে নেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনের পুরুষটিকে দেখে অবাক হয়ে যায় সে। অপূর্ব? অপূর্ব স্মিত হেসে বলল, চিনতে পেরেছো তাহলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। সাফওয়ানের বিয়েতেও আসনি, তা কেমন আছো তুমি? ক্যামেলিয়া ইতস্তত করে সামনে যেতে নিলেই অপূর্ব তার হাত টেনে ধরতে চায়। তখনই একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত অপূর্বের হাত চেপে ধরে। অপূর্ব সামনে তাকিয়ে দীর্ঘদেহী সুদর্শন পুরুষটাকে দেখে অবাক হয়ে যায়। পুরুষটির পরনে ব্ল্যাক শার্ট, অফ হোয়াইট কালারের স্যুট, টাই ও জিন্স। মিস্টার আদিল হোসেন জিসান। জিসান চোখ মুখ শক্ত করে অপূর্বের দিকে তাকিয়ে থাকে, যেন মস্ত বড় কোনো অপরাধী তার সামনে দাঁড়িয়ে আছে। জিসান সেভাবে তাকিয়েই হিমশীতল কণ্ঠে বলল, বি উইদিন ইয়োর লিমিটস। বলে অপূর্বের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল জিসান। অপূর্ব এতে অপমানিত হয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে সেখান থেকে প্রস্থান করল। জিসান ক্যামেলিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে সামনের দিকে এগিয়ে চলল। তাদের পেছন পেছন আফরান হোসেন এবং জেসমিন হোসেনও এগিয়ে আসলেন। জিসান সহ সবাইকে দেখে নাজমুল হক ও রেহানা পারভীন এগিয়ে এসে হাসি মুখে কুশল বিনিময় করলেন। সাফওয়ানকে এতটাই খুশি লাগছিল যে সে পারছে না শুধু স্টেজ থেকে নেমে এসে নিজের বোন আর বোন জামাইকে জড়িয়ে ধরতে। কিয়ারাও নিজের প্রথম ভালোবাসার মানুষটিকে সুস্থ সবল দেখে মনে মনে আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করলো। ফুলসজ্জার বিছানায় নববধূ রূপে কিয়ারাকে দেখে দুহাত উপরে তুলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলো সাফওয়ান। অবশ্য বিয়ের দিনেই ফুলসজ্জা হওয়ার নিয়ম থাকলেও সাফওয়ানই হয়তো প্রথম ব্যক্তি যে কিনা এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছে। তার মতের বিরুদ্ধে বিয়ের দিন ধার্য করায় এক প্রকার জেদের বসে শুধু বিয়েটা করেই নিজেকে গুটিয়ে নিয়েছিল সে। এমনকি কিয়ারাকে তার বাবার বাড়ি তুলে পর্যন্ত নেয়নি। শর্ত দিয়েছিল 1 সপ্তাহ পর রিসেপশন হলে সেখান থেকে একেবারে তুলে নেবে তাকে। তাই ফুলসজ্জাও হচ্ছে রিসেপশনের পরে। কিয়ারার মাথার ঘোমটা তুলে সাফওয়ান বিমুগ্ধ নয়নে তাকে কয়েক মুহূর্ত অবলোকন করে অস্ফুট স্বরে আওড়ালো, মাশাআল্লাহ, অপরূপ সুধাময় আমার অর্ধাঙ্গিনী। কিয়ারা লজ্জায় মাথা নুয়ে নিল। সাফওয়ান পকেট থেকে একটা পাতলা হীরের নেকলেস বের করে সেটা কিয়ারার গলায় পরিয়ে দিতে দিতে বলল, এটা বিয়ের পর আমার বউকে দেওয়া প্রথম গিফট। কিয়ারা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকালো। তার মুখে লজ্জার মুচকি হাসি। সাফওয়ান তার চিবুক তুলে ধরে বলল, আমার প্রতি কোনো রাগ ক্ষোভ অভিমান রয়েছে তেজস্বিনী? অবশ্য সেগুলো হয় স্বাভাবিক। অনেকদিন পর সাফওয়ানের তাকে পুনরায় সে নিকনেম ধরে ডাকাতে প্রশান্তি পেল কিয়ারা। তোমার প্রতি আমার রাগ ক্ষোভ অভিমান থাকবে কেন? কারণ বিয়ের দিন থেকে শুরু করে ফুলসজ্জার রাতের আগ পর্যন্ত আমি তোমার সাথে ভালোভাবে কথা বলিনি, তোমাকে বারবার ইগনোর করে গিয়েছি। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না থাক, তোমাকে এর জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোমার মনের অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছিলাম। সত্যি বলতে আমিও চাইনি ওই অবস্থায় আমাদের বিয়েটা হোক, কিন্তু বাবার জোরাজোরিতে আমিও এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করি। তাই আমিও আমার তরফ থেকে সরি। সাফওয়ান একটা প্রশান্তির শ্বাস ফেলে বলল, তবে স্বস্তির ব্যাপারে এই যে দুলাভাই সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে, আর আমার আপুর জীবনেও আর কোনো দুঃখ নেই। আপুর দুলাভাই আবার এক হতে পেরেছে। কিয়ারা স্বস্তির শ্বাস ফেলে বলল, এতগুলো দিন ভেতরে ভেতরে আমার ভীষণ দম বন্ধ লাগছিল, কিন্তু ইন্ট্রোভার্ট স্বভাবের হতে আমি কারোর সাথে সেটা প্রকাশ করতে পারছিলাম না, এমনকি তোমার সাথেও না। কিন্তু আমি বারবার চেয়েছিলাম জিসান ভাইয়া সুস্থ হয়ে উঠুক, ক্যামেলিয়া আপুর দুঃখের দিনগুলো শেষ হোক, আঙ্কেল আন্টি আবারও সুখী হোক। অবশেষে আল্লাহ তাআলা আমাদের সবার ডাক শুনেছেন। সাফওয়ান কিয়ারার কপালে একটা গভীর চুম্বন করে বলল, আর আমি আমার প্রেয়সীকে নিজের অর্ধাঙ্গিনী রূপে পেয়েছি। মনে হচ্ছে পৃথিবীতে আমার থেকে সুখী আর কেউ নেই। কিয়ারা মিষ্টি হেসে বলল, আর আমার নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবতী নারী মনে হচ্ছে। পূর্ণিমার শুভ্র আলোয় সিক্ত তমসাচ্ছন্ন রজনীতে সাফওয়ান আর কিয়ারার নেশাক্ত মাদকতাময় চাহনি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দুজন একে অপরের অধরে অধর ডুবিয়ে দিয়ে ভালোবাসাময় অনুভূতির প্রথম স্বাদ আস্বাদনে ব্যস্ত। ধীরে ধীরে একে অপরের সমস্ত দেহ জুড়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে যেতে লাগলো দুজনের স্পর্শের বিচরণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে যেতে লাগলো। তীব্র অনুভূতির সাগরে ঢেউ খেলানো প্রথম পূর্ণতার রাত্রিতে সুখের জোয়ারে ভেসে গেল তারা। কতবার মানা করেছিলাম তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে রিসেপশন পার্টিতে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার কোনো কথা শুনলেন না তো। কতদিন হয়েছে তোমার রিকভারির? মাত্র 3 থেকে 4 দিন। এখনই এত বাহাদুরি দেখাতে যাও কেন যে শরীরের প্রতি বিন্দুমাত্র খেয়াল নেই?
জিসানের শার্ট খুলে দিতে দিতে শাসনের সুরে কথাগুলো বলল ক্যামেলিয়া। তার কথাবার্তায় রাগের আভাস স্পষ্ট, অথচ জিসানের সেদিকে কোনো খেয়াল নেই। সে নেশালো চাহনি নিক্ষেপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার অতি প্রিয় একমাত্র বউয়ের দিকে। ক্যামেলিয়া আবারও স্বগতোক্তি করে বলতে শুরু করলো। এখনো 2 হাতের ব্যান্ডেজ খোলা হয়নি, হাত পা শরীরের কত জায়গায় ব্যথা, অথচ 2 হাতে গ্লাভস পরে শরীরের আঘাতের চিহ্নগুলো লুকিয়ে ধেই ধেই করে শালাবাবুর বউ ভাত খেতে চলে গেলেন। জিসান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কি করব বলো? আমার শালাবাবু যে আমাদের জন্য নিজের রিসিপশন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল, নিজের বাসরটা পর্যন্ত করলো না। অপরদিকে আমার বোনটা হিসেবে কষ্ট পাচ্ছিল। আমি কি করে তাদের দুজনের কষ্ট সহ্য করি বলো তো? তাই তো আমাকে তোমায় নিয়ে সেখানে যেতেই হলো। হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। যেমন শালাবাবু তার তেমন দুলাভাই, দুটোই হয়েছে খাটতারা। বলে ক্যামেলিয়া চলে যেতে নিলেই জিসান নিজের ব্যান্ডেজ করা 2 হাত দিয়ে ক্যামেলিয়াকে টেনে এনে নিজের বুকের উপর ফেলল। সাথে সাথে আহ করে মৃদু আর্তনাদ করে উঠল সে। ক্যামেলিয়া প্রথমে উদ্বিগ্ন হয়ে উঠলেও পরক্ষণেই চোখ কটমট করে বলে উঠল, একদম ঠিক হয়েছে। সব সময় দুষ্টুমি করার জন্য একটা উচিত শিক্ষা পাওয়ার ছিল তোমার। এটা তোমার সেই দুষ্টুমির ফলাফল, বুঝেছো? জিসান অসহায় কণ্ঠে বলল। আমার এই অবস্থাতেও তুমি আমার উপর রাগ দেখাবে বউ? জিসানের ইনোসেন্ট ফেসের এই কথাগুলো শুনে ক্যামেলিয়ার বুকটা ধপ করে উঠল। সে চেয়েও আর কঠোর হয়ে থাকতে পারল না। মুখটাকে কোমল করে জিসানের পাশে বসে তার 2 গাল ধরে অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলো, শুধু আমার রাগটাই দেখতে পেলে? রাগের ভেতরে থাকা কষ্টগুলো দেখতে পাও না? এতগুলো দিন তুমি হসপিটালের বেডে অজ্ঞান হয়ে পড়েছিলে। একবারও ভাবতে পারছো আমার অবস্থা তখন কি হয়েছিল? না, না পারতে জীবিত থেকেছিলাম আমি। তোমাকে ওই অবস্থায় মৃতর মতো পড়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে যেত আমার। প্রতি ওয়াক্তে নামাজের জায়নামাজে বসে নিজের জীবনের বিনিময়ে তোমার প্রাণ ভিক্ষা চাইতাম আল্লাহর কাছে। জিসান ক্যামেলিয়ার ঠোঁটে হাত রেখে তাকে থামিয়ে দিয়ে ভেজা কণ্ঠে বলল, এটা তাহলে কেমন দোয়া হলো ক্যামিলি, যে দোয়াতে আমার সাথে তুমি থাকবে না? আমি চাইবো সেই দোয়া কোনো দিনই কবুল না হোক। আমার অবচেতন মন সেটা চাইতো দেখি তোমার নিজের প্রাণের বিনিময়ে আমার প্রাণ দেওয়ার দোয়াটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি। তারপর একটু থেমে ক্যামেলিয়ার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে জিসান গভীর স্বরে বলতে লাগলো, প্রতি গল্পে, প্রতি কাহিনীতে, প্রতি কালে, প্রতি যুগে যখনই আমাদের দেখা হবে, আমি শুধু এবং শুধুমাত্র তোমাকেই আমার জীবন সঙ্গিনী হিসেবে চাইবো। বলে দুজনের এতটা কাছাকাছি চলে আসায় দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। দুজন একে অপরের প্রতি আসক্ত হয়ে ঠোঁটে ঠোঁট মেলাতে যাবে, ঠিক সেই সময় প্রেসার কুকারটা জোরে শব্দ করে উঠল। ক্যামেলিয়া শঠান উঠে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আরে আমি তো ভুলেই গেছিলাম, কিচেনে আমি তোমার জন্য স্যুপ বসাতে দিয়েছিলাম। বলে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ে গেল ক্যামেলিয়া। অপরদিকে জিসান গোমরা মুখে বসে প্রেসার কুকারে 14 গোষ্ঠী উদ্ধার করতে বলতে লাগলো, শালা শব্দ করার আর সময় পেলি না, দিলি তো রোমান্টিক মোডের 12টা বাজিয়ে। কিন্তু পর মুহূর্তেই ক্যামেলিয়ার যত্ন করে তাকে স্যুপ খাইয়ে দেওয়া, সযত্নে মুখ, গলা, হাত, মুখ মুছে দেওয়ার পর জিসানের মন খারাপ ভাবটা একদম উবে গেল। এক মনে সে ভাবতে লাগলো, এই মেয়েটাকে না পেলে সে কি বাঁচতে পারতো? আর বাঁচলেও একটু শান্তি আর স্বস্তি কি সে পেত? দম বন্ধ হয়ে মরে যেত না? ক্যামেলিয়া কাতর কণ্ঠে বলল, যে প্রফেশনে তোমার লাইফের রিস্ক আছে সেই প্রফেশনটা প্লিজ ছেড়ে দাও না। জিসান ক্যামেলিয়াকে নিজের বুকে টেনে নিয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, যতক্ষণ তুমি আমার পাশে আছো, মা বাবার দোয়া আমার উপরে আছে, ততক্ষণ পর্যন্ত আমার কিচ্ছু হবে না। আল্লাহর রহমত থাকলে এবারে মতো করে প্রতিবারই আমি তোমাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। গভীর নিস্তব্ধ রাত্রিতে ছাদের দোলনায় বসে চন্দ্র বিলাস করতে ব্যস্ত 2 যুবক যুবতী। আকাশ ভরা অজস্র নক্ষত্র মণ্ডলী তখন নিঃসঙ্গ চাঁদের সঙ্গী হয়েছে। বসন্তের দক্ষিণা বাতাস তখন তীব্র বেগে বয়ে চলেছে। বাড়ির পাশে কৃষ্ণচূড়া গাছ থেকে থোকা থোকা লাল ফুল উড়ে এসে তাদের উপর পড়ছে। যুবতীটি পরম নিশ্চিন্তে যুবকটির কাঁধে নিজের মাথা হেলিয়ে বসে রয়েছে। যুবকটি তার এক হাত দিয়ে যুবতীটির কোমর পেঁচিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। অপর এক হাত দিয়ে যুবতীটির 2 হাত নিজের বাহুবন্দি করে রেখেছে সে। দীর্ঘক্ষণ প্রশান্তিময় নীরবতার পর মুখ খুলল ক্যামেলিয়া। তোমার এই কাঁধে আর বুক জুড়ে কি এমন জাদু আছে জিসান, যে এখানে মাথা রাখলে আমার এত শান্তি অনুভব হয়? তোমার কোলে মাথা রাখলে আমার যে কারণে তীব্র প্রশান্তি অনুভূত হয়, ঠিক একই কারণে আমার কাঁধে কিংবা বুকে মাথা রাখলে তোমার এত শান্তি অনুভূত হয়। তোমার বুকের ওই হৃদস্পন্দন আমার শোনার সবচেয়ে মধুর সুর। জিসান অস্ফুট স্বরে বলল, ঠিক তোমারটাও
তারপর একটু থেমে বলল, প্রথম প্রথম আমাকে দেখেও যখন তুমি চিনতে পারতে না, তখন আমার অশোভনীয় কষ্ট অনুভব হতো জানো। ক্যামেলিয়ার বুকে চিনচিনে ব্যথা অনুভূত হলো। সে বলল, ক্লাস 10-এ থাকতে কাশফুল বাগানে একবার তুমি আমাকে না নাচেনার ভান করেছিলে, মনে আছে? তখন আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে একদিন ভুলে গেলে তুমি আমার যন্ত্রণাটা উপলব্ধি করতে পারবে। জিসান তড়াক করে লাফিয়ে উঠল। ক্যামেলিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তোমার অতীতের সব কিছু মনে পড়ে গেছে ক্যামেলি? ক্যামেলিয়া খুশি হয়ে শান্ত স্বরে বলল, কিছু কিছু স্মৃতি মনে পড়ছে। কিভাবে হলো এমনটা? 1 মাস যাবত আমি ডক্টর ইশতিয়াকের কাছ থেকে আমার স্মৃতিশক্তি পুনরায় ফিরিয়ে আনার জন্য ট্রিটমেন্ট নিচ্ছি। তারই ফলাফল এটা। তিনি বলেছিলেন এইভাবে ট্রিটমেন্ট নিয়মিত কন্টিনিউ করতে থাকলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমার বেশিরভাগ অথবা পুরোপুরি স্মৃতি ফিরে আসতে পারে। জিসান প্রচন্ড খুশি হয়ে ক্যামেলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ক্যামেলিয়ার দিকে পূর্ণ দৃষ্টি রেখে ভরাত কাতর কণ্ঠে জিসান বলল, আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো ক্যামেলি? সন্দেহ আছে? এক বিন্দু পরিমাণও নেই, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। ক্যামেলিয়া জিসানকে নিজের 2 বাহু দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আবেশিত কণ্ঠে বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারবো না। জিসান পকেট থেকে একটা হীরের কার্য খচিত আংটি বের করে সেটা সযত্নে ক্যামেলিয়ার ডান হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। তারপর সেখানে আলতো করে চুমু খেলো। জিসান অতীব গাঢ় স্বরে বলল, তোমার নিকট আমাদের ভালোবাসার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে এটা। ভালোবাসি, তোমায় ভীষণ ভালোবাসি ক্যামেলি। ক্যামেলিয়া জিসানের বুকে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে থেকে একইভাবে জবাব দিল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি জিসান। বলে ক্যামেলিয়া আজ নিজে থেকে জিসানের কপালে প্রগাঢ় চুমু খেয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জিসানও নিজের সঙ্গিনীর সাথে তীব্র ও ব্যাকুলভাবে সায় দিতে লাগলো। অজ্ঞাত কোনো এক স্থান থেকে ভেসে আসতে লাগলো কিছু হৃদয় জুড়ানো ইংরেজি গানের লাইন। কস আই লাভ ইউ ফর ইনফিনিটি, আই লাভ ইউ ফর ইনফিনিটি। এই একজোড়া মানব মানবীর এই অনিন্দ সুন্দর অন্তরঙ্গ প্রণয় ঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল ও দূর আকাশের চাঁদ, তার চারপাশে ছড়িয়ে থাকা অজস্র নক্ষত্রমণ্ডলী, দক্ষিণা শীতল হাওয়া আর মধ্যরাতের ভয়ঙ্কর নিস্তব্ধতা। 1 ঘন্টা হয়ে গেল, এখনো ক্যামেলি আসছে না। এত দেরি করছে কেন মেয়েটা? কোনো সমস্যা হলো না তো আবার? ঘড়ি দেখে দেখে এসব 7-5 ভাবছিল জিসান। আজকে তার সাথে ক্যামেলিয়ার একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটা এখনো আসছে না। জিসান শুনছো? আমি এদিকে। রাস্তার ওপার থেকে হাঁক ছেড়ে ডাকলো ক্যামেলিয়া। জিসান হকচকিয়ে সেদিকে তাকালো। ক্যামেলিয়াকে সেদিকে থাকার ইশারা করে নিজের রাস্তা পার হয়ে তার কাছে এলো। তারপর ক্যামেলিয়াকে সাবধানতার সাথে রাস্তা পার করিয়ে এপারে আনলো। ক্যামেলিয়া কিছুক্ষণ জিরিয়ে নিল। তার পরনে একটা লং কুর্তি, টাইলস আর গলায় পেঁচানো ওড়না, লম্বা চুলগুলো ছুটি করা। জিসানের পরনে কালো শার্ট, জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো সেট করা। জিসান ক্যামেলিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করলো, তোমার আসতে এত লেট হলো কেন ক্যামেলি? আরে বলো না, বাসায় অনেক কিছু ম্যানেজ করে তারপর আসতে হয়েছে। মা বাবাকে বলেছি বান্ধবীদের সাথে পিকনিক করতে যাচ্ছি। তাদেরকে সেটার প্রমাণ দেখানোর জন্য বান্ধবীদের দিয়ে মিথ্যা পর্যন্ত বলিয়েছি। বাব্বা, নিজে মিথ্যা বলার পাশাপাশি বান্ধবীরও মিথ্যা বলা শিখাচ্ছ? ক্যামেলিয়া জিসানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, সবটাই তোমার প্রেমে পড়ার ফল। জিসান হেসে বলল, এখন চলো, এমনিতেই আমাদের লেট হয়ে গেছে। বলে ক্যামেলিয়াকে নিয়ে হাঁটা ধরল জিসান। শহরতলি থেকে অনেকটা দূরে একটা খোলা প্রাকৃতিক পরিবেশে বিলের কাছে এসে অবস্থান নিল জিসান ও ক্যামেলিয়া। সমগ্র বিলটা পদ্ম আর শাপলা ফুল দিয়ে ভরা। বেশিরভাগ লাল রঙের ফুল ফুটে রয়েছে সেখানে। জলজ ফুলগুলোর সৌন্দর্য দেখে পুলকিত হয়ে উঠল ক্যামেলিয়ার মন। জিসান তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে। ক্যামেলিয়া আবেগ আপ্লুত হয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিসান, আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমার অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছা ছিল জানো। কখনো এরকম খোলা প্রকৃতি পরিবেশে আসার সুযোগ হয়নি আমার। সব সময় বাবা মায়ের কড়া শাসনে বাড়ি আর স্কুলের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলাম আমি। তাদেরকে ছাড়া খুব বেশি কোথাও যাওয়া হয়নি আমার। আজ তুমি আমাকে এখানে নিয়ে এসে আমার মনের ইচ্ছা পূরণ করলে। জিসান মুচকি হেসে বলল, এটা তো তোমার প্রতি আমার দায়িত্ব। ভবিষ্যতে তোমার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। এখন থেকে না হয় দায়িত্বশীল হাজবেন্ড হওয়ার প্র্যাকটিস শুরু করলাম। ক্যামেলিয়া লাজুক হাসি হাসলো। জিসান শুধু তাকে দেখেই যাচ্ছে। চলো এবার নৌকায় উঠে বিলের মাঝখানে যাওয়া যাক। হ্যাঁ চলো।
বলে জিসান আর ক্যামেলিয়া দুজন মিলে নৌকায় উঠল। নৌকার এক মাথায় কিশোর একটা ছেলে বইটা হাতে নৌকা বাইছে, আর অন্য পাশে বসেছে জিসান ক্যামেলিয়া। দুজন দুপাশ থেকে শাপলা আর পদ্ম ফুল তুলছে। যখন অনেকগুলো ফুল তোলা হয়ে গেল তখন একজন আরেকজনকে ফুলগুলো দিয়ে ভালোবাসা নিবেদন করলো। জিসান, শাপলা আর পদ্ম দুই ফুল দিয়েই মেয়েদের মাথার টিকলি, গলার হার আর হাতের চুড়ির মতো অলংকার তৈরি করলো। তারপর সেগুলো সযত্নে ক্যামেলিয়াকে পরিয়ে দিতে লাগলো। ক্যামেলিয়া মুগ্ধ চোখে তা অবলোকন করলো কেবল। এরপর দুজন একে অপরের দিকে বিলের পানি ছিটাতে লাগলো। সকালের মিষ্টি রোদ্দুরে দুজনের অট্ট হাসিতে মুখরিত হয়ে উঠল নিস্তব্ধ বিলের পরিবেশ। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, অথচ আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন। যে কোনো সময় বৃষ্টি পড়বে এমন ভাব। মেঘ গুরুম গুরুম করে ডাকছে। পুরোটা সকাল শাপলা আর পদ্মবিলে কাটিয়ে দুপুরে একটা ক্যাফেটেরিয়াতে হালকা খাবার খেয়ে নিয়েছিল জিসান ক্যামেলিয়া। তারপর ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশের মতো এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করলো দুজন। এভাবে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তারা কেউই টের পেল না। এমন একটা পরিবেশে খুব সহজে রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তাদেরও রাস্তায় হাঁটতে হাঁটতে বৃষ্টি শুরু হয়ে গেল। ফলস্বরূপ ভিজে জবুথবু হয়ে গেল তারা। দৌড়াতে দৌড়াতে আশ্রয় পাওয়ার জন্য একটা কুড়ে ঘরের সামনে থামলো দুজন। বাড়িতে কেউ আছেন? হাঁক ছেড়ে ডাকলো জিসান, কিন্তু কোনো জবাব ভেসে এলো না। ক্যামেলিয়া চেঁচিয়ে ডাকলো, শুনছেন? কেউ থাকলে সারাদিন দয়া করে। কিছুক্ষণ পরে কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধা। একজন কিশোরী মেয়ে এবং একজন অল্প বয়স্কী যুবককে দেখে ভ্রুকুচকে তাকিয়ে রইলেন তিনি। ভাঙা ভাঙা কণ্ঠে বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কেডা তোমরা? জিসান বলল, আসলে আমরা বিপদে পড়ে এখানে এসেছি, আমাদের আপনার এখানে একটু আশ্রয় দিবেন? বৃষ্টি থামলেই চলে যাব। বৃদ্ধা আবারও জিজ্ঞেস করলেন, তোমরা কি ভাই বোন? বৃদ্ধার কথা শুনে জিসান আর ক্যামেলিয়া দুজনেরই কাশি উঠে গেল। তবুও নিজেদেরকে যথাসম্ভব সামলে নিয়ে উপর নিচ মাথা দোলালো। আইও তাইলে। তারপর গলা ঝেড়ে ফ্যাসফেসে কণ্ঠে কাকে যেন হাঁক ছেড়ে ডাকলেন, শেফালি, ও শেফালি, কই গেলি রে? কিছুক্ষণ পরে কালো মতন অল্প বয়স্ক একটা মেয়ে বৃদ্ধার কাছে এসে দাঁড়ালো। বৃদ্ধা জিসান আর ক্যামেলিয়াকে দেখিয়ে বলল, এরা হইল গিয়া দুই ভাই বোন। বৃষ্টি পড়তাছে দেখা বিপদে পইরা আমাগর এখানে আইছে। অগরে ঘরে জায়গা দে। তোর আর তোর দাদা জানের পুরান কোনো জামা কাপড় থাকলে অগরে পরতে দে। ঢোলা ঢালা সাদা পাঞ্জাবি পায়জামার জিসানকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল ক্যামেলিয়া। তাকে একদম বয়স্ক ব্যক্তিদের মতো লাগছে। অন্যদিকে ক্যামেলিয়াকে গ্রামের মেয়েদের মতো পেঁচিয়ে শাড়ি পরতে দেখে জিসানও অট্ট হাসিতে ফেটে পড়ল। ক্যামেলিয়া জিসানকে উদ্দেশ্য করে পেট ধরে হাসতে হাসতে বলল, তোমাকে একদম আমাদের স্কুলের দারোয়ান চাচা হাকিম মোল্লার মতো লাগছে। জিসানও ক্যামেলিয়াকে পচিয়ে দাঁত বের করে হাসতে হাসতে বলল, আর তোমাকে আমাদের বাড়ির কাজের বেটি রহিমার মতো লাগছে। ক্যামেলিয়া রেগে বলল, কি বললে তুমি? জিসান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমাকে যদি তোমাদের স্কুলের হাকিম মোল্লার মতো লাগে তাহলে তোমাকেও কাজের বেটি রহিমার মতো লাগছে। সিম্পল। বলতেই ক্যামেলিয়া জিসানের দিকে কুড়ে ঘরের ছোট্ট চৌকি থেকে বালিশটা নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। জিসানও অপর একটা বালিশ তার দিকে ছুঁড়ে মারল। এভাবে দুজনে ঝগড়া চলতে চলতে কুড়ে ঘরের অপর ছোট্ট রুমটা থেকে বৃদ্ধা হাঁক ছেড়ে ডাকলেন, ওয়াল্লা, এখন কি ভূমিকম্প শুরু হইল নাকি? ঘর এমন কাঁপতাছে কেন? জিসান আর ক্যামেলিয়া থেমে গিয়ে চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো বসে রইল। তারপর কিছু একটা মনে পড়ায় জিসান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ওই বৃদ্ধ আন্টি আমাদেরকে ভাই বোন বলেছে? লাইক সিরিয়াসলি? ক্যামেলিয়া বিরস গলায় বলল, কি আর করার, বিপদে পড়লে কত কি না করতে হয়। তাই বলে ভাই বোন? ইস, একদম অন্তরে গিয়ে লাগে ব্যাপারটা। বুকের বাঁ পাশে হাত রেখে অদ্ভুত মুখভঙ্গিমা করে কথাটা বলল জিসান। তার কাণ্ড দেখে ক্যামেলিয়া খিলখিল করে হাসতে লাগলো। বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জিসান আর ক্যামেলিয়া বৃদ্ধা ও ছোটা মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে তাদের থেকে বিদায় নিল। অনেকটা গ্রামাঞ্চল হওয়াতে এখানে খুব একটা নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই কেউ নিজেদের বাসার কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। জিসান আর ক্যামেলিয়া আবছা অন্ধকারে রাস্তা ধরে হাঁটতে লাগলো। তাদের উদ্দেশ্য এখান থেকে মেইন রোডে যাওয়া এবং সেখান থেকে কোনো বাস ধরা। ক্যামেলিয়া দাঁড়িয়ে পড়ে ক্লান্ত ভঙ্গিতে বলল, উফ, আর হাঁটতে পারছি না জিসান, পা দুটো ব্যথা হয়ে গেল। জিসান ক্যামেলিয়াকে ধরে নরম কণ্ঠে বলল, এই তো আরেকটু ক্যামেলি, একটাবার বাস ধরতে পারলেই আর কোনো টেনশন থাকবে না। তারপর একটু থেমে বলল, তোমাকে কোলে তুলে নিচ্ছি, দাঁড়াও। এই না না, এসবের দরকার নেই। তুমি নিজেও কতটা হাঁপিয়ে গিয়েছো আমি দেখতেই পাচ্ছি।
তাদের কথোপকথনের মাঝখানে মেইন রোডের কাছাকাছি আসতেই একদল ছিনতাইকারীর কবলে পড়ল দুজন। অল্প বয়সী ৩-৪ জনের একজন ছেলে তাদেরকে ঘিরে ধরে বলল, যা যা আছে সব বাইর কর, নইলে কিন্তু তোকে খবর কইরা দিমু। ক্যামেলিয়া ভয় পেয়ে জিসানের শার্ট খামচে ধরল। অপরদিকে জিসান চোখ ছোট ছোট করে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। খুব বেশি পরিপক্ক ছিনতাইকারী বলে তাদের মনে হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে তারা বেশ নার্ভাস। একটা ছেলের তাদের দিকে বাড়িয়ে ধরা ছুরিটাও ভোঁতা। জিসান মনে মনে হেসে মাথা ঠান্ডা করে তাদের উদ্দেশ্যে বলল, কিছুক্ষণ পরে আমাদের নিতে একটা মাইক্রো কার আসবে, সেখানে আমাদের অনেক টাকা পয়সা গচ্ছিত রয়েছে। তোরা যদি চাস তাহলে সেখান থেকে তোদেরকে কিছু টাকা দিতে পারি। এখন রাস্তা থেকে সর। জিসানের কথাগুলো শুনে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। একটি ছেলে শক্ত কণ্ঠে বলল, আমাদের কি তোর বলত মনে হয়? তুই বললি আর আমরা বিশ্বাস করে নেব? জিসান ভাবলেশহীন গলায় বলল, বিশ্বাস করা না করা তোদের ব্যাপার, আমি তো আমার কথা বললাম কেবল। ছেলেগুলো একে অপরের সাথে কিছুক্ষণ ফিসফিস করে একজন বলল, আচ্ছা কোন গাড়ি, চল দেখিয়ে দিবি। মেইন রোডে এসেও কোনো মাইক্রোর দেখা পেল না ছেলেগুলো। কতগুলো বাস যাচ্ছে, সবগুলো যাত্রী ভর্তি, আর একটাও দাঁড়াচ্ছে না। ছিনতাইকারী ছেলেগুলো তাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎ সামনে থেকে একটা লরি গাড়ি দেখতে পেয়ে জিসান কিছু একটা ভাবলো। তারপর ছেলেগুলোর সবার বুকে অতি দ্রুত একটা করে লাথি মেরে তাড়াতাড়ি ক্যামেলিয়াকে নিয়ে লরির সামনে গিয়ে দাঁড়ালো। ভাগ্যবশত লরিটা সেখানেই দাঁড়িয়ে যায়। তারপর দ্রুত তার পেছনে উঠে বসে জিসান ক্যামেলিয়া। লরি চলতে শুরু করলো। ছেলেগুলো উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে করতে তাদের পিছু পিছু দৌড়াতে লাগলো। জিসান আর ক্যামেলিয়া তাদেরকে বৃদ্ধাঙ্গুলি উল্টিয়ে দেখালো, তারপর হাসতে লাগলো। মাঝ রাস্তায় লরিটা চলছিল। জিসান আর ক্যামেলিয়া চুপচাপ বসেছিল। আপাতত বাসায় গিয়ে বাবা মাকে কি জবাব দেবে সেটাই ভাবছে তারা। জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকের দিনটার কথা সবসময় মনে থাকবে। কি একটা অ্যাডভেঞ্চার করলাম, তাই না? ক্যামেলিয়া ভেঙচি কেটে বলল, ছিনতাইকারীগুলোর কবলে পড়লে আর অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়া লাগতো না, ওদের হাতে জিম্মি হয়ে কিডন্যাপ হতে হতো। জিসান হো হো করে হেসে উঠে বলল, ওদেরকে তোমার পাক্কা ছিনতাইকারী মনে হয়? সবগুলোকে দেখেই বুঝে গেছি ব্যাটাগুলো এক একটা ইচড়ে পাকা চিজ। দেখছিলে না সবগুলোর কেমন হাঁটু আর গলা কাঁপছিল? আর আমাকেও কি কাঁচা খেলোয়াড় মনে হয়? দেখলে না কিভাবে ওদের চোখে ধুলো দিয়ে তোমাকে নিয়ে এখানে চলে আসলাম। ওদের কথার মাঝখানেই সামনে থেকে ড্রাইভারের পাশে বসা জিসানের বয়সী একটা ছেলে আঞ্চলিক ভাষায় বলে উঠল, এর আগে তো এই তল্লাটে কোনোদিন দেখি নাই। জিসান জবাব দিল, আসলে আমরা এখানের স্থানীয় না, আমরা এসেছি ঢাকা থেকে। ও আচ্ছা, তা কি হয়েন আপনারা? জিসান তড়িঘড়ি করে দ্রুত বলে উঠল। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ক্যামেলিয়া চোখ বড় বড় করে জিসানের দিকে তাকালো, কিন্তু জিসান নির্লিপ্ত চোখের ভাষায় তাকে বোঝালো এবার আর কিছুতেই নিজেদেরকে ভাই বোন পরিচয় দিতে পারবে না সে। ছেলেটি আতকে উঠে বলল। জিসান নিজের চেহারাটাকে দুঃখী দুঃখী করে বলল, কি আর বলবো ভাই, বাপ মা শখ করে আমাদের দুজনকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিল। নিজের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই বউ নামক আরেক দায়িত্বকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমার কষ্ট কেউ বুঝলো না। ক্যামেলিয়া কটমট করে জিসানের দিকে তাকিয়ে তার পিঠে জোরে চিমটি দিল। জিসান ব্যথা পেলেও শব্দ করল না। ক্যামেলিয়া ফিসফিস কণ্ঠে তাকে বলল, একবার শুধু আমাকে বিয়ে করে নাও জান, তখন বোঝাবো কত ধানে কত চাল। জিসানও একই কণ্ঠে বলল, তোমার চাল গুনতে আমি সারা জীবন প্রস্তুত, হবু বউ। ছেলেটি আফসোসের স্বরে বলল, আহা, কষ্ট পাইও না ভাই, কি আর করবেন, পুরুষ মানুষ তো দায়িত্ব নিতেই হইব। তারপর কিছু একটা ভেবে ছেলেটা খুশি হয়ে বলল, আমাকে লগে মুরগি পোড়া খাইবেন? কখন? একটু পরে গাড়ি থেকে নাইমা একটা খোলা জায়গায় আমরা মুরগি পোড়ামু। আমি আর ওস্তাদ কর্মু ভাবছিলাম, কিন্তু আপনাগো রাইখা তো আর একলা একলা খাইতে পারি না। ক্যামেলিয়া শঙ্কিত চোখে জিসানের দিকে না বোধক মাথা নাড়ালো। ক্যামেলিয়ার ভাবভঙ্গিমা দেখে জিসান তাকে আশ্বস্ত করলো। তাদের দুজনের মনোভাব বুঝতে পেরে ছেলেটি হেসে বলে উঠল, করা না করা আপনাগো ইচ্ছা, তবে আমরা কিন্তু খারাপ মানুষ না। অনেক ভেবে চিনতে জিসান সম্মতি জানালো। একটা বড় উদ্যানের মাঝামাঝিতে আগুন জ্বলিয়ে বসে রয়েছে জিসান, ক্যামেলিয়া, ড্রাইভার লোকটি আর সেই ছেলেটি। ড্রাইভার আর ছেলেটি মিলে মুরগি পোড়াতে ব্যস্ত। জিসান আর ক্যামেলিয়া তাদেরকে টুকটাক সাহায্য করছে। জিসান ক্যামেলিয়াকে বলল, তোমার বাসায় দেরি হলে কি করবে? ক্যামেলিয়া বলল, এখানে মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে কোয়েলকে মেসেজ করে বলে দিয়েছি বাবা মাকে যেন বলে
আমি ওর বাসায় আছি। ও সেটা বাবা মাকে বলেছে। তারা প্রথমে রাগারাগি করলেও পরবর্তীতে মেনে নিয়েছে। যাক, চিন্তামুক্ত হওয়া গেল। তোমার বাবা মাকে কি বলে মানাবে? ও নিয়ে তুমি টেনশন করো না, কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আমরা বাসায় কখন ফিরবো জিসান? আপাতত মুরগি পোড়ানো শেষ হলেই। তুমি ওদেরকে এত সহজে বিশ্বাস করলে কেন? জিসান নিজের ফোন দেখিয়ে বলল, আমি আমার বডিগার্ডদের অলরেডি খবর দিয়েছি, তারা এখানকার খুব কাছাকাছি চলে এসেছে। কিছু হলে তারা আমাদেরকে সেভ করবে। আর ওই ছেলেটা কিংবা ওর ওস্তাদকে আমার খারাপ মনে হয়নি, তাই যতক্ষণ আছি ওদের সাথে এনজয় করি। ক্যামেলিয়া নিশ্চিন্ত হলো কিছুটা। সারাদিনের ক্লান্তিতে জিসানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে নিল সে। জিসান তার দিকে তাকিয়ে রইল অপলক। আগুনের হলুদ আবহ আলোয় ক্যামেলিয়াকে তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। এই যেন এক হলদে পরি। ক্যামেলিয়ার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে একটা চুমু দিয়ে তাকে নিজের সাথে আরও খানিকটা চেপে নিল জিসান। ক্যামেলিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, এভাবেই আমার কাছে থেকে যেও চিরদিন, আমি রেখে দিব তোমায়। ক্যামেলিয়া তন্দ্রাচ্ছন্ন ভাবেও ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, এই তো আমি আছি তোমার কাছে, আমাকে রেখে দিও চিরকাল।